আপনার মাঝে আপনি যেজন, খুঁজি তারে আমি আপনায়। কাজী নজরুল ইসলামের একটি গানের বিখ্যাত লাইন। রবি ঠাকুরের কথা যদি বলি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি। এই মানুষটিকে, তিনি কি নির্দিষ্ট কোনো অবয়বযুক্ত একটি মানুষ, না অন্য কেউ? সেটাই খুঁজবো। আমার সঙ্গে বসে আছেন আজকে এক্সট্রা টাইম বাংলার যে পডকাস্ট, আমরা আজকে অতিথি আর কেউ নন, মৃণাল চক্রবর্তী। মৃণাল দা, নমস্কার সবাইকে। নমস্কার, থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমার খুব ভালো লাগলো যখন এই সেটের মধ্যে ঢুকলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটাই এত ভালো, আমার মনটা একটু সুপার এক্সাইটেড হয়ে গেল। ডেফিনেটলি আজকের দিনটা হয়তো আমার কাছে একটা মেমোরেবল ডে হয়ে উঠতে পারে, বিকজ তোমার প্রত্যেকটা প্রশ্নগুলো আমাকে ভাবতে সাহায্য করবে। আর আমি যত ভাবতে থাকবো, হয়তো এমন এমন ঘটনা আমার জীবনে মনে পড়ে যাবে, যে ঘটনাগুলো হয়তো আজকে আমরা শেয়ার করলে অনেকেই বলবেন ওয়াও এরকমও হতে পারে, আচ্ছা এরকমও হয়, আচ্ছা এরকম হলে এরকম করা উচিত। সো এরকম আলোচনার মধ্যে দিয়ে আমরা যখন এগোবো, আমার মনে হয় আমি জানি না কে কখন এই ভিডিওগুলো দেখবে, কিন্তু এটা শিওর যখনই দেখবে তখন বলবে যে থ্যাংক ইউ, এই ভিডিওটাই হয়তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, ইভেন আমার জীবনে অনেক সময় আমার ভিডিওই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। একদম। আর আমার যদি হয় সেটা তো খুবই ভালো হবে। শুরু করেছিলাম কাজী নজরুল ইসলাম আর রবি ঠাকুরের দুটি লাইন দিয়ে। মৃণাল চক্রবর্তী, যদি তার ছোট করে যে পরিচয়টি যদি আমরা করি, তিনি মেন্টাল স্ট্রেংথ কোচ। মৃণালদা খেলাধুলার জগতে খুবই পরিচিত নাম। এক্সট্রা টাইম বাংলায় তিনি যখন এসেছেন, নিশ্চয়ই আমরা খেলাধুলার জগতের মানুষ, যারা যারা খেলোয়াড়, রানিং খেলোয়াড়, স্পোর্টস একটা পারফরমেন্স ভিত্তিক একটা ব্যাপার। সুতরাং বোধহয় ওই ভেতরের মানুষটা সেই মানুষটা যেটা তিনি নিজে। রাইট, রাইট। স্পোর্টস বলে নয়, আমার মনে হয় লাইফটাও একটা খেলারই মতো। আমরা যদি অ্যাজ এ হোল লাইফকেও দেখি, লাইফেও আমরা খেলছি, কখনো জিতছি, কখনো শিখছি, কখনো সোকল্ড সাধারণ মানুষের ভাষায় এগোচ্ছি, আবার পেছোচ্ছি। কিন্তু স্পোর্টসের ভাষায় যারা এলিট পারফর্মার, যারা ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করছে, তাদের ভাষায় আমরা এগোচ্ছি অথবা শিখছি, আমরা পিছোচ্ছি না। তো পেছনো বলে মনে হয় না কিছু আছে, পিছনের মধ্যেও শেখা আছে, বিকজ আমরা যখন পিছনের দিকে দুপা আসি তখনই কিন্তু সামনের দিকে বড় জাম্প দিতে পারি। স্পট জাম্প দেওয়া যায় না। স্পট জাম্প দিলে তুমি যা যাবে, তুমি একটু এক পা পিছিয়ে তুমি জাম্প দাও, তুমি দেখবে অনেক বেশি যাবে। এসে নীরজ চোপড়া বর্ষাটা ছড়ে পিছনে হাত নিয়ে, এখান থেকে ছড়ে না কিন্তু পিছনে যায়। ধরে নিই যদি বর্ষাটার প্রাণ থাকতো, তাহলে বর্ষাটা কি ভাবতো, আরে আমি কি দোষ করলাম, আমাকে পিছনেচ্ছে কেন, পিছোচ্ছে কেন। কিন্তু পিছোতে গিয়েই কিন্তু সে এগিয়ে যাচ্ছে 70 মিটার, 80 মিটার ওয়ার্ল্ড রেকর্ড। রাইট, উসেন বোল্ট যখন স্টার্ট নিত, এরকম ভাবে পিছোতো তারপরে স্টার্ট নিত। কপিল দেব যখন বল করতো আগে পিছনে আসতো তারপরে বল করতো। রাইট, সচিন তেন্ডুলকার, আমাদের সৌরভ যখন ব্যাট করতো, ব্যাটটা বলটা মারার জন্য এখান থেকে মারতো না, কিন্তু একদম পিছনে নিয়ে সপাটে মারতো। তো মাঝে মাঝে পিছনে যাওয়াটা অনেক সময় এগোনোর লক্ষণ। তো পিছনো বলে কিছু নেই, আপনার মন খারাপ মানে আপনার মন ভালো হওয়ার কোনো সিগন্যাল আসছে। একদম যেরকম তাই। রাতের যে সব থেকে ডেন্স মানে অন্ধকার হয় ঠিক ভোরবেলা, ব্রহ্ম মুহূর্ত বলা হয়, যেরকম প্রদীপের ঠিক নিচে সব থেকে বেশি অন্ধকার থাকে। তো অনেক সময় আমরা আমাদের পার্সোনাল, প্রফেশনাল বা প্লেয়ারদের ক্ষেত্রে প্রায়ই হয়, অনেক এক্সপেকটেশন, দর্শকদের এক্সপেকটেশন, টিমের এক্সপেকটেশন, কোটি কোটি টাকা, তার দেশ, তার বাবা মা, কত এক্সপেকটেশন নিয়ে এসে যখন মাঠে নামছে, হিউজ প্রেশার। কিন্তু সেইখানেই কোনো একজন প্লেয়ার প্রেশারটাকে প্রিভিলেজ হিসেবে দেখছে আর থ্যাংক ইউ বলছে, বিকজ প্রেশারটাই তাকে গড়তে সাহায্য করছে। তো এটা সবই ইন্টারপ্রিটেশন, কিভাবে একদম তাই, আমরা একদম দেখছি তাই। জিনিসগুলো। মৃণাল দা, আমরা এক্সট্রা টাইম বাংলায় যখন বসেছি তখন নিশ্চয়ই স্পোর্টসম্যানদের সুবিধা হয় যাতে, বা তারা কিভাবে তাদের মানসিক গঠনটা রাইট। ইস্পাত দৃঢ় রাখবে অথবা তুলোর মতো নরম রাখবে, হুম। সহনশীল, আহ, সেটা একটু যদি পথ বাতলে দেন। আমি আহ, কয়েকটা জায়গার কথা বলবো, বিশেষ করে ফুটবলারদের জীবন বা যে কোনো খেলোয়াড়, হুম। হুম। শুধু ফুটবল নয়, ক্রিকেট হতে পারে, হকি হতে পারে, সাঁতার হতে পারে, যে কোনো খেলায় ফিটনেস একটা ফ্যাক্টর, চোট রাইট। আঘাত একটা সঙ্গী। সেই চোট আঘাতের পরে রিকভারি বলে একটা সময় আছে, যখন সে মনে করে
আমার বোধহয় সব শেষ হয়ে গেল, আর ফিরতে পারবো না। আমরা অনেক উদাহরণ আমাদের কাছে আছে যে যারা সত্যি ফিরতে পারেনি, আবার অনেক উদাহরণ আছে চোটের পর, রিকভারির পর তারা ফিরেছে স্বমহিমায়, শুধু নয় দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে। এই জায়গার কথা একটু বলবো। সেটা আশা করি শুধুমাত্র খেলোয়াড়দের নয়, প্রতিটা মানুষের জীবনই তো খেলা। আপনি যেটা বললেন, সেই জায়গাতে যখন সে একাকী অন্ধকারে কাঁদতে থাকে, আমার ফ্রেম হচ্ছে এটা যে চোট আঘাতের পর রিকভারির সময় অনেকে ডুকরে কাঁদে যে আর ফিরতে পারবো না। সেই সময় তার মানসিক শক্তি কি হওয়া উচিত? যদি তাকে বলা হয় যে এই স্বরবর্ণ পড়ো বা এই ব্যাকরণটা মানো, তাহলে তোমার মানসিক শক্তি অর্জিত হবে। ব্যাপারটাকে যদি আমি একদম অন্য একটা সেগমেন্ট থেকে ব্যাপারটাকে দেখি, তাহলে দেখা যাক ব্যাপারটা কি হয়। এটা খুব জানা সেগমেন্ট, কিন্তু তবুও জানা দিয়েই অজানার পথে আমরা এগোবো। বিকজ অনেক সময় শুরুটা নোন থেকেই হয়, দেন নোন টু আননোন হয়, আননোনটা একদিন নোন হয়, দেন নোন টু আননোন হয়, এভাবেই আমরা এগোই। যে একটা ভর্তি কাঁচের গ্লাস, জল ভর্তি, সেটা ধরো তুমি আমাকে দিলে, আমি খেলাম। আপনি বলুন। আমি খেলাম, খাওয়ার পর অর্ধেকটা গ্লাসে জল থাকলো। এবার টেবিলে রাখার পর দেখা গেল আমার ছেলে অথবা আমার মেয়ে বা আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার ওই গ্লাসটাকে দেখে বলল যে এটা তো অর্ধেকটা খালি। ঠিক আছে, এটা তো অর্ধেকটা খালি, একদম পারফেক্ট অ্যান্সার, বিকজ গ্লাসের অর্ধেকটা জল আমি খেয়ে নিয়েছি, কোনো ভুল নেই। আবার কেউ হয়তো এসে বললো, ছেলে বা মেয়ে বা কোনো রিলেটিভ এসে বললো, বাহ গ্লাসটা তো অর্ধেকটা ভর্তি। দুটো কথার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সাইকোলজি বা রিসার্চ এটাকে দুভাবে ইন্টারপ্রেট করেছে। অনেক সাইকোলজিস্ট বলেন, যারা বলছেন, এটা আমি বলছি না কিন্তু বিভিন্ন মানুষ বলছেন, রিসার্চে বলছেন, কি বলছেন, যে যারা বলছেন অর্ধেকটা খালি, তাদের নাকি মাইন্ডসেটকে বলা হয় প্যাসিমিস্টিক মাইন্ডসেট। মানে তারা ভাবছে অর্ধেকটা খালি, পুরোটা আবার খালি হয়ে যাবে, মানে নেগেটিভ দিকে। আর কেউ যখন বলছে অর্ধেকটা ভর্তি, তার মানে এটা অর্ধেকটা ভর্তি মানে এরপরে আরেকটু ভর্তি হবে। আবার কেউ বলছে পুরোটাই ভর্তি। একটু হচ্ছে প্র্যাগমেটিক, মানে কে কিভাবে দেখছে, মানে অর্ধেকটা বাতাস আছে, অর্ধেকটা জল আছে। বলার বক্তব্য এটা, একজন প্লেয়ারের লাইফে ইনজুরি হবে না এটা ভাবাটাই ভুল। একজন সোলজার, সে কোনোদিনও গায়ে গুলি লাগবে না, এটা ভাবাটা ভুল। একজন প্লেয়ার মাঠের মধ্যে উল্টে আছাড় খেয়ে পড়বে না, এটা ভাবাটা ভুল। মানে এটা ইনএভিটেবল। আমি গাড়ি চালানো শিখবো, আমি সাঁতার শিখবো, দু এক ফোঁটা নাক দিয়ে জল ঢুকবে না, আমি গাড়ি চালাবো, একটু ঠোকাঠুকি করবো না, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। তার মানে ফর্মুলা অনুযায়ী কি, এটা ইনএভিটেবল, এটা হবে। নাও দ্য কোশ্চেন ইজ, এটা হওয়ার পর আমার মেন্টাল মেকআপ কি হওয়া উচিত। এবার মেন্টাল মেকআপ পুরো কনসেপ্টটাই কিন্তু পারসেপশন। যেরকম ধরা যাক একজনের ইনজুরি হলো, খুব ছোট্টবেলা, একটা ছোট্ট বাচ্চা, কিভাবে আমাদের প্রোগ্রামিং হয় মেইনলি ওয়েস্ট বেঙ্গল, যারা আমরা বাংলায় কথা বলি, মেবি বাংলাদেশ, মেবি পৃথিবীর যে কোনো যারা আমরা বাংলায় কথা বলছি, আমরা যারা দেখেছি বাঙালি কমিউনিটি বলুন বা যারা এই ভাষাটা বুঝবে, যে ভাষায় আমরা কথা বলছি, তারা হয়তো সবাই দেখবে ছোট্টবেলায় বাচ্চা হামাগুড়ি দিয়ে দাঁড়াতে গেল, সে পড়ে গেল, পড়ে গিয়ে যখন দেখছে তার বাবা দেখছে, মা দেখছে, দাদু দেখছে, সে ভ্যাঁ করে কাঁদা আরম্ভ করলো। খেয়াল করে দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে, যখন সবাই দেখে না তখন কাঁদে, আর যখন দেখছে কেউ দেখছে না তখন ও উঠেই দাঁড়ায়, কিন্তু কারণ ও জানে ও কাঁদলেও কেউ ওকে অ্যাটেনশন দেবে না। মানে ফার্স্ট থিং ফার্স্ট, ওই যে কেঁদে সে অ্যাটেনশন ক্রিয়েট করলো, দাদু ছুটে গেল, দিদিমা ছুটে গেল, বাবা ছুটে গেল, মা ছুটে গেল, কি পড়ে, যেখানটায় পড়ে গেছে সেখানটায় মারে, হ্যাঁ মেরে দিয়েছি মেরে দিয়েছি। মানে প্রথম থেকে শেখানো হয় পড়া মানে ভুল, তোমার কোনো দোষ নেই, ওর দোষ। কিন্তু জিনিসটা যদি এভাবে করা হতো, পড়েছো কি হয়েছে, উঠে দাঁড়াও, হয়তো হতে পারে, আমিও ছোটবেলায় পড়েছি। তার মানে পড়ে গেলে অন্য কাউকে দোষ দিতে নেই। কিন্তু ছোটবেলা থেকে আমাদের প্রোগ্রামিং কি হচ্ছে, আমি পড়ে গেছি তার জন্য আমি দায়ী নয়, ওই জায়গাটা দায়ী, কিন্তু জায়গা দায়ী নয়। ঠিক সেরকম খেলতে গেলে ইনজুরি হবে ইনএভিটেবল, কারণ দ্য কোশ্চেন ইজ ইনজুরি থেকে রিকভার কিভাবে হবো। এটাকে আমি এলিট প্লেয়ারদের জন্য একরকম বলি, বেসিক প্লেয়ারদের জন্য একরকম বলি। এলিট প্লেয়ারদের ক্ষেত্রে আর বেসিক প্লেয়ারদের ক্ষেত্রে একটা জিনিস কমন বলি, অলওয়েজ রিমেম্বার দ্য ওয়ার্ড কল স্টার্ট বিফোর ইউ স্টার্ট। মানে শুরু করার আগে শুরু করো। মানে একটা খেলা স্পেসিফিক কিছু মাসেল অ্যাক্টিভেট হয়, যেরকম টেবিল টেনিসে ম্যাক্সিমাম কোমরটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে হাতটাকে এরম করতে হয়, মানে শোল্ডার ম্যাক্সিমাম ইনভলভমেন্ট হয়, রিস্ট ইনভলভমেন্ট হয়। ওয়ারাজ হকিতে কোমর এবং রিস্ট, ওয়ারাজ ফুটবলে চেস্ট, লোয়ার বডি দরকার, আবার কুস্তিতে দেখা যাচ্ছে তোমার শোল্ডার দরকার, কারাটের ক্ষেত্রে ডিফারেন্ট। তার মানে স্পেসিফিক কিছু মাসেলস আছে যেগুলো প্রত্যেকটা খেলায় ইউটিলাইজ হয় বা ইউজ হয়।
তার মানে স্টার্ট বিফোর ইউ স্টার্ট মানে কি, আমার ওই মাসেলগুলোকে আগে থেকে কি করতে হবে, ট্রেন করতে হবে, বা স্পোর্টসের ভাষায় বলা হয় রিহ্যাব অ্যান্ড প্রিহ্যাব। রিহ্যাব মানে প্র্যাকটিস হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, তখন কিন্তু আমি চলে গেলে হবে না, প্রপার স্ট্রেচিং করা দরকার। প্রিহ্যাব মানে প্র্যাকটিসে নামবো, তার আগে থেরাব্যান্ড দিয়ে একটু স্ট্রেচিং দরকার, বিকজ আমি যদি মাসেল সেন্ট্রিক ট্রেনিং না করে খেলতে নামি তাহলে তো ইঞ্জুরি হবেই। তার মানে ইঞ্জুরি হওয়াটা দোষ নয়, ইঞ্জুরি হওয়ার আগে নিজেকে প্রিভেন্টিভ মেজার হিসেবে প্রোটেক্ট করবো কিনা। যেরকম স্পোর্টস সাইকোলজি বা মেন্টাল টাফনেস, অনেকেই মনে করেন যে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। একটা সময় অনেক কোচেরা মনে করতেন, ইভিন ডোন্ট টেক ইট আদার ওয়ে, উইথ অল ডিউ রেসপেক্ট, আজকের দিনেও অনেক বড় বড় কোচ মনে করেন আমিই সব, মানে আমি স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, আমি কোচ, আমি মোটিভেটার, আমি মেন্টাল টাফনেস কোচ। ঠিক ভুলের বিচার আমি করার জন্য এখানে আসিনি, বাট আমার এক্সপিরিয়েন্স বলে প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা মানুষ কিন্তু স্পেশালাইজড হয়। আজকের দিনে ওয়ার্ল্ডের যত বড় বড় টিমকে দেখা যাবে তারা সাপোর্ট স্টাফ নিয়ে যায় টিমের থেকে বেশি, মানে 16 জনের টিম বা 22 জনের টিম যাচ্ছে, সেখানে সাপোর্ট স্টাফ যাচ্ছে 48 জনের। তুমি নিশ্চয়ই জানবে যে ওয়ার্ল্ড কাপে ফুটবল টিম যখন যায় 100 থেকে 150 জনের টিম যায় সাপোর্ট স্টাফ। কেন ইমাজিন, 6 জন ফিজিওথেরাপিস্ট যাচ্ছে, 4 জন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার যাচ্ছে, 5 জন সাইকোলজিস্ট যাচ্ছে, 3 জন শেফ যাচ্ছে। তার মানে একটা টিম যে ওই যে ফাইনালে উঠেছে তার পিছনে একটা বিরাট বড় কর্মযজ্ঞ চলে। তো সেক্ষেত্রে আমি এত কিছু বলছি একটাই কারণে, ইনজুরি হওয়াটার থেকেও আগে হচ্ছে আমার ইনজুরি হতে পারে, তাহলে আমাকে আগে থেকেই নিজেকে প্রোটেক্ট রাখতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে, ইনজুরি হলো, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, টাসেল হলো ফুটবলে, ইনজুরি হলো, লিগামেন্ট টিয়ার হলো। ইভেন এবারের আইএসএলে বা আমরা দেখেছি ইন্ডিয়ান টিমে অনেক বড় বড় প্লেয়ার, ভালো প্লেয়ার দেখা গেল মাঠ থেকে সরে গেছে ডিউ টু ইনজুরি। এবার ওই ইনজুরির সামনে মেন্টাল সেটব্যাক হয় প্রত্যেকটা প্লেয়ারের, বড় প্লেয়ারদেরও হয়, সাধারণ প্লেয়ারদেরও হয়। যারা সাধারণ প্লেয়ার বা যারা খেলা উঠতি প্লেয়ার তারা অনেক সময় ভেঙে পড়ে, কেন তারা ভাবে আমার ইনজুরি হয়েছে মানে আমি স্পোর্টস থেকে সরে যাচ্ছি। কিন্তু সেখানেই বড় প্লেয়াররা যারা একটু ম্যাচিওর, যারা এই ধরনের সিচুয়েশন আগে ফেস করেছে, তারা ভাবে আমি ইনজুরি হয়েছি মানে ইটস টাইম টু রিকভার মাইসেলফ অ্যান্ড রিপেয়ার মাইসেলফ ফর দ্য নেক্সট প্রিপারেশন। এক্সাম্পল, উসেন বোল্ট এরকম বহুবার হয়েছে, ইন্টারন্যাশনাল মিট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, অলিম্পিক আছে, তার অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া সত্ত্বেও দেখা গেল 3 মাস আগে হঠাৎ করে একটা শর্ট স্পিন দিতে গিয়ে তার মাসেল টিয়ার হয়ে গেল। এবার 7 দিনের জন্য সে মাঠে নামতে পারবে না, ডাক্তার বলে দিল। কিন্তু মাঠে নামতে পারবে না মানে মাঠের কাছে আসতে পারবে না সেটা বলছে না। তো সাইকোলজিস্ট কি করতো, হুসেন বোল্টকে রিকোয়েস্ট করতো, অ্যাডভাইস করতো যে তুমি মাঠে যাও, বন্ধুরা কি প্র্যাকটিস করছে সেটা দেখো। তো ওই যে দেখছে, সিইং ইজ বিলিভিং, যখন ও দেখছে ওই স্মেলটা মাঠের নিচ্ছে, তখন ওই 5 সেন্সারি অর্গান তার ট্রিগারগুলোকে সুইচ অন করে দিচ্ছে। যেরকম আমরা অনেক সময় খেলা দেখতে দেখতে গায়ে ঘাম বেরোয়, বা একটা খুব সিরিয়াস মুভি দেখতে 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 যেন মনে হচ্ছে আমি মুভির মধ্যে ঢুকে গেছি, ক্যারেক্টারের মধ্যে, এরকম হয়ে যায়। অনেক সময় কাঁদি, অনেক সময় হাসি, ক্যারেক্টারের মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই। তো উসেন বোল্টের ক্ষেত্রে এরকম বহুবার দেখা গেছে, যেটা কার্ল লুইসের ক্ষেত্রে দারুণভাবে হতো। অনেকেই কার্ল লুইসের নাম জানেন, অনেকে জানেন না। সে কালো হিরে বলা হতো, রাইট? তো কার্ল লুইস এরকম হয়েছে, অলিম্পিকের আগে ইনজুরি। তো ওর কোচ ওকে বললো চলো আমি তোমায় হেল্প করছি। তো ওই চেয়ারে করে নিয়ে মাঠের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, এবং ওকে খালি বলেছে তুমি খালি মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো, অন ইউর মার্ক সেট ফায়ার। ওই যে সাউন্ডটা, ওই যে সেট ফায়ারের ওই যে ফ্রিকোয়েন্সি, ওর মনের ট্রিগারটাকে অন করা। এটাকে স্পোর্টসের ভাষায় বা আমার ভাষায় আমি বলি নিউরনস ওয়ার টুগেদার, ফায়ার টুগেদার। সো নিউরনসগুলোকে রেগুলার ও ফায়ার করছে, ফায়ার ফায়ার ফায়ার। এবার রিয়েলিটিতে যখন 6 মাস বাদে ও মাঠে নামছে, দেখা যাচ্ছে ওর টাইমিং আগের থেকেও বেটার হয়ে যেতে পারে। কারণ এটা হার্ভার্ডের একটা রিসার্চ হয়েছে, একটা টিম খালি বাস্কেটবল ছুড়েছে, আরেকটা টিম 50% সময় ভিজুয়ালাইজ করেছে, 50% টাইম বাস্কেটবল ছুড়েছে। আরেকটা টিম মাঠে জাস্ট নামেনি, খালি ওয়ার্ম আপ করেছে আর চোখ বন্ধ করে 85% টাইম বাস্কেটবল ছুড়েছে ভিজুয়ালি। তো দেখা গেছে ওই ভিজুয়াল টিমটা অনেক বেটার খেলেছে যারা ফিজিক্যাল প্র্যাকটিস করেছে। সো ইটস অল অ্যাবাউট মেন্টাল রিপ্রোগ্রামিং। ইউজ দ্য ওয়ার্ড কল রিপ্রোগ্রামিং। উই অল হ্যাভ আওয়ার প্রোগ্রামে তুমি 1 থেকে 2-এ পৌঁছাবে, 2 থেকে 3-এ পৌঁছাবে, যেটাকে বলে লিনিয়ার গ্রোথ। বাট রিপ্রোগ্রামিংয়ে এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে পারে। এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে যে 1 থেকে 200 হতে পারে, 200 থেকে 2000 হতে পারে। মানে ওই বিলিফ সিস্টেমটা কাজ করা, যেরকম করোনা, সিম্পল এক্সাম্পল, এর থেকে ভালো এক্সাম্পল হতে পারে না। করোনার সময় প্রচুর মানুষ মন খারাপ, প্রচুর মানুষের বিজনেস ডাউন, প্রচুর মানুষ মেন্টাল সেটব্যাক, ইভেন অনেক মানুষ সুইসাইড অবধি করেছে। কেন? হোয়াট নেক্সট? জিরো, ফগ, কিছু দেখতে পাচ্ছি না। কিছু মানুষ সিচুয়েশনটাকে কিভাবে পজিটিভ ভেবেছে। আমরা যদি জেলেকে দেখি, গঙ্গার পাড়ের জেলে, মনে আছে ছোটবেলায় রেডিও 2টো স্টেশন থাকতো, সেই কলকাতা খ আর খ, সেই রেডিও স্টেশনে এরমভাবে ঘুরিয়ে খুলতো হতো,
কলকাতা ক বলে আমরা আমরা ছোটবেলায় এভাবে রেডিওর সামনে দাঁড়িয়ে বড় হয়েছি। সেখানে একটা খুব ভালো খবর বলতো নিউজের আগে বা পরে, মৎস্যজীবীদের জন্য খবর হ্যাঁ। যে এই হবে মৎস্যজীবীদের গঙ্গায় যেতে বারণ করা হয়েছে। তো কি মনে হয় যারা জেলে ফিশারম্যান, তারা যখনই বারণ করা হয় তারা ঘরে এসে ঘুমিয়ে পড়ে কোলবালিশ দিয়ে, নাকি বাজারে বেরিয়ে যায় আড্ডা মারতে? না, যারা ফিশারম্যান হয় তারা জেনারেলি যেদিন সমুদ্রে যায় না সেদিন ঘরে বসে তাদের জালটাকে সেলাই করে। এটাকে ইংলিশে যদি বলি, ইটস টাইম টু রিপেয়ার ইয়ারসেলফ, প্রিপেয়ার ফর দ্য নেক্সট জার্নি। ওরা যেদিনই যায় না দুদিন ধরে ওই জালটা সেলাই করে, ওই বড় বড় ফুটো থেকে যায়, কারণ ওরা তো খুব বড় লোক হয় না, তার কারণ ওদের জালগুলো অনেক সময় ছিঁড়ে যায়, কিন্তু তার ওই রিপেয়ার করার টাইম থাকে না, বিকজ রোজ তাদের মাছ ধরতে যেতে হয়। কিন্তু অনেক সময় মাছ ধরতে গিয়ে দেখা যায় যে বড় মাছ বেরিয়ে যাচ্ছে। তো যেই ওরা জাল ধরে মানে দুদিনের জন্য সমুদ্রের বাইরে বসে বললো বা গঙ্গার ধারে বসে বললো, ওরা কিন্তু জালটা সেলাই করে। এখনো তুমি যদি বিভিন্ন গঙ্গা এরিয়ায় যাও যেখানে জেলেরা এখনো বিভিন্ন জায়গায় জেলে পাড়া আছে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, তারা কিন্তু এখনো, আমি নিজের চোখে দেখেছি, নেট সেলাই করছে। তো করোনার টাইমটা অনেকের ক্ষেত্রে কি ছিল, রিপেয়ারিং টাইম। সো ইনজুরির টাইমটা হচ্ছে রিপেয়ারিং টাইম, নট অনলি ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল। তুমি খেয়াল করে দেখো না, আমরা যেভাবে ছুটছি সবাই, একটা ছোট বাচ্চা থেকে বড়, ছুটতে ছুটতে অনেক সময় মনে হয় না দুদিন ব্রেক নিলে ভালো হতো। এবং অনেকেই হয়, আমার পরশু দিনের ঘটনা, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আই এম সো মানে ফরচুনেট। খেলোয়াড়দের ক্ষেত্রে হ্যাঁ, প্র্যাকটিসটা আসল। প্র্যাকটিসের থেকেও বড় কথা হচ্ছে আমি প্র্যাকটিস করার পর কি কি হতে পারে সেই অনুযায়ী আমার প্রিপারেশন থাকছে কি না। যেরকম একজন খেলোয়াড়ের ব্যাগে একটা থেরাব্যান্ড মাস্ট, এটা ফিজিও বলে, বাট আমি ফিজিওর কথাটাই বলছি। থেরাব্যান্ড মাস্ট মানে হতেই পারে তোমাকে মাঠে খেলালো না, বাট তাই বলে কি তুমি প্র্যাকটিস করে ঘরে বসে যাবে? না, তুমি তোমার ওয়ার্ম আপ রেডি রাখবে, বিকজ তুমি এক্সট্রা প্লেয়ার। কখন তোমাকে ওই এক্সট্রা প্লেয়ার হিসেবে নামাবে আর তোমার ওই গোলটাই হয়তো দেখা যাবে 2 মিনিটের জন্য নেমে তুমি গোল করতে পারো, বিকজ তুমি যদি মেন্টালি প্রিপেয়ার না থাকো। বিকজ ম্যাক্সিমাম সময় কি হয়, ইঞ্জুরির পর প্লেয়াররা কি ভাবে, আমি আর ফিরে আসতে পারবো না। বা টিমে নাম রাখা হয়েছে, তার মনের মধ্যে কি চলে, আমাকে তো নামাবে না, ফার্স্ট টিমে তো নামাবে না। তার মানে কি, তুমি যদি বেঞ্চে বসে সবসময় ভাবো আমাকে ফার্স্ট টিমে নামাবে না, ফার্স্ট টিমে নামাবে না, এবার তোমায় যখন নামাবে তুমি কি করে পারফর্ম করবে? তোমার মাইন্ডটা তো নেগেটিভে আছে। বাট তুমি যদি এভাবে ভাবো, থ্যাংক গড, থ্যাংক অলমাইটি, থ্যাংক আল্লাহ, হেল্প জিজাস, যে আমাকে যখনই নামাবে দ্যাট উইল বি মাই বেস্ট টাইম। বিকজ কারেক্ট টাইম রাইট টাইম বলে কিছু হয় না, এটা আমার মনে হয় এভরি মোমেন্ট ইজ দ্য রাইট টাইম। তোমাকে সারা ম্যাচ খেলালো না, 4টে ম্যাচ বসিয়ে রাখলো, বাট এমন একটা মোমেন্টে নামালো, হয়তো সেইখানে তোমার রিকোয়ারমেন্ট আছে, বিকজ কোচ জানে তোমাকে কখন তাকে তুরুপের তাসের মতন ট্রাম্প কার্ড ইউজ করবে, এবং ওই ট্রাম্প কার্ডের সময় তোমাকে কিন্তু বেস্টটা দিতে হবে। দ্যাট মিনস অপরচুনিটি তোমার কাছে আসবেই, বাট তোমার প্রিপারেশন, যেটা তুমি বলছিলে প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন, সেইখানে তুমি কনসিয়াস আছো কি? মানে 90% প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন, 10% পারফরমেন্স। অনেকে কীভাবে 90% পারফরমেন্স 10% প্রিপারেশন, নো। প্রথম থেকেই রাখতে হবে প্রিপারেশন প্রিপারেশন প্রিপারেশন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। খালি প্র্যাকটিস করলেও হবে না, কিন্তু মাঝে মাঝে পারফেক্ট প্র্যাকটিস করতে হবে। বিকজ একটা সময় ছোটোবেলায় আমরা কি পারফেক্ট শুনতাম, প্র্যাকটিসটা কি? রাইট, আমরা ছোটোবেলায় কি শুনতাম, প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। কিন্তু মডার্ন ওয়ার্ড, সব কিছুতে তো মডার্ন ওয়ার্ড আছে, পারফেক্ট প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। পারফেক্ট প্র্যাকটিস মানে অলওয়েজ রিমেম্বার ব্যাক টু বেসিক। তুমি যে কোনো কাজ করার আগে বেসিকটা দেখে নাও, ভুল হচ্ছে না তো। বেসিক মানে ফিডব্যাক, কোচের কাছে যাও, সাপোর্ট স্টাফের কাছে যাও। আমরা অনেক সময় কি হয়, কোনো একটা কাজ করতে করতে মাস্টার হয়ে যাই, তখন আমরা কি মনে করি, আই নো এভরিথিং। ওইটাই কিন্তু ডাউনফলের সবচেয়ে কারণ বড় হয়, ভুল। সবচেয়ে বড় ভুল। যখনই মানুষের অহংকার এসে যায় যে কোনো ফিল্ডে, তখন দেখা যায় সে নিজের অজান্তে কিন্তু পিছিয়ে পড়ছে। আমি যদি এভাবে হাম্বেল থাকি, আমি জানি না তুমি খুব ক্লোজলি নিশ্চয়ই দেখে থাকবে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, দেখো সুনীল ছেত্রীকে আমরা অনেকেই জানি, অনেকে খুব ক্লোজলি দেখেছি, কত হাম্বেল। মানে ওকে যখন কথা বলা হয় না, যেই কথা বলে, ইভিন গ্রাউন্ডসম্যানও কথা বললে হাম্বেল। সচিনকে দেখো, এত হাম্বেল, মানে ওরা শেখার জন্য সবসময়। সচিনের কথা যখন এলো, সচিন যখন লাস্ট টেস্ট খেলতে নামছে বাংলাদেশের বিরুদ্ধে, রাইট, তার আগের দিন নেটে সে কিন্তু অন্য সময় ঠিক যেমন নকিং করে ঠিক রাইট, সেই নকিং করে। সচিন তেন্ডুলকারের আবার প্রমাণ করার কি আছে, জীবনের লাস্ট টেস্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে, রাইট, এস্টাবলিশড একজন কিংবদন্তি, রাইট, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, তিনি বিশ্বকাপ হোল্ড করেছেন, তার কিছু প্রমাণ করার নেই। না, কিন্তু তা সত্ত্বেও তিনি লাস্ট নেট প্র্যাকটিসে যাওয়ার আগে লাস্ট নেটে সে কিন্তু একই রকমভাবে নকিং রাইট, করে যাচ্ছে। রাইট। এই বিষয়টি এই বিষয়টা খুব ইউনিক। ছোটরাও শুনছে, অনেক বড়রাও হয়তো জানবেন শুনবেন। দেয়ার আর টু টাইপ অফ থিংস, একটা হয় গোল ওরিয়েন্টেড ফোকাস, একটা প্রসেস ওরিয়েন্টেড ফোকাস। তো যারা এক্সট্রিমলি গুড প্লেয়ার, যেরকম কোবে, রাইট, জর্ডান, এদের যদি ইন্টারভিউ শোনা যায় বা এদের সামনাসামনি যদি কখনো কথা বলার কেউ স্কোপ পেয়ে থাকে, তারা জানবে এরা নেভার এভার থিঙ্ক অ্যাবাউট দ্য গোল। এরা কখনো ভাবে না আমি ওটা চাই। এরা সবসময় ভাবে ভাবে আমার প্রসেসটা ঠিক আছে তো। প্রসেস মানে ব্রাশ করা, যেরকম আমি সবাই বাচ্চাদেরকে বড়দেরকে দেখানোর জন্য এটা রাখি, যে আমরা ছোটবেলায়
একবেলা ব্রাশ করতাম, অনেক সময় বাবা মা বলতো দুবার ব্রাশ করতে, কেন রাত্রিবেলা খাওয়ার পর ব্রাশ করলে মুখের মধ্যে খাবার জমা থাকে। ঠিক সেরকম মনটাকে আমরা ব্রাশ করি কি, মোস্ট অফ দ্য টাইম ব্রাশ সেটা করি কি না। পদ্ধতি আছে? সেই জায়গাটাই আসছি, সচিনের কথাটাকে আগে শেষ করি। সচিন অলওয়েজ বিলিভ ইন প্রসেস, সচিন নেভার বিলিভ ইন গোল। গোল মানে আমাকে 100 করতে হবে। যে মোমেন্টে কোনো প্লেয়ার মাঠে নামার সময় ভাবে আমি 100 করতে হবে, প্রত্যেকটা বল তার কাছে মনে হতে পারে এই উইকেট চলে গেল, এই উইকেট চলে গেল। বাট সচিন যখন খেলতে নামে, সৌরভের সাথে আমি পার্সোনালিও কথা বলে এটা জেনেছি, এটাও আমার কাছে একটা বিরাট বড় লার্নিং, যে আমরা সবসময় ভাবি ওই বলটার সময় আমার কি রিফ্লেক্ট করা উচিত, আমার কিভাবে জিনিসটাকে ফেস করা উচিত। অনেক প্লেয়ারের ক্ষেত্রে তুমি দেখবে সচিন সৌরভ অনেকবার এটা ফেস করেছে, কি 89, 92 কতবার আউট হয়েছে। সচিন সৌরভের মতন প্লেয়ারও আউট হয়েছে, কেন জানো? মেসির মতন প্লেয়ারও গোল মিস করেছে, কেন জানো? যখনই ওদেরই বক্তব্য, আমি গোল মাইন্ডেড হয়ে গেছি, 89 মানে আমাকে 100 করতে হবে। যে মোমেন্টে পিকচার 100 এসে যায়, তখন আমার টার্গেট থাকে স্কিপ করা। মানে আমার মাথায় আমি আছি 89-এ, কি ভাবছি আমাকে 100 করতে হবে। যখনই 100-এর জন্য আমি তাড়াহুড়ো করতে যাবো, মাঝখানে দুটো রানও স্কিপ করতে চাইছি, স্কিপ করতে চাইছি, তাড়াহুড়ো করছে, মানে মনে হচ্ছে এই একটা বল। আমরাও দর্শক হিসেবে কি ভাবি, আর একটা 96, বললে 96 একটা চার মারলে হয়ে একটা যাবে। চার। কোনো দর্শক এটা ভাবে না একটা এক নিক, 99% নয়, 100-এ 110%। আমি তুমি বলো না, আমরাই বসে আছি 99, আমরা কি বলবো একটা রান নিয়ে নেয়। কিন্তু যখনই ঠুকছে, আরে ঠুকছো কেন, বলি কি না? বলি, তো তার মানে কি, তারাও সুপার কনসাস হয়ে যায়। তারা তখন ওই আনকনসিয়াসলি যে মাসেল মেমোরি দিয়ে খেলে না। যে মোমেন্টে একটা প্লেয়ার সুপার কনসাস হয়ে যায়, সেখানে গোল মিস হওয়ার চান্স বেশি, সেখানে আউট হওয়ার চান্স। মাসেল মেমোরিটা একটু বলুন। মাসেল মেমোরি আর কিছুই না, একটা জিনিস রিপিটেডলি করতে 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 তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা ঢুকে যাবে। যেরকম আমরা ঘুমের ঘোরে গিয়ে লাইট এই রিসিভ, এটা অটোমেটিক, ভাবতে হবে না, অটোমেটিক আসে। অটোমেটিক। যেরকম গাড়ি চালানোর সময় প্রথম দিন আমি ভাবছি যে কোন গিয়ার দিলে কি হবে, সিগন্যাল কি আছে, এই করতে করতে দেখা গেল আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। যেটা সবাই গাড়ি চালানোর প্রথম দিনে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, বিকজ উই আর সুপার কনসাস। এটা 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 চারটে জিনিস কিন্তু যখন আমরা শিখে গেলাম। আমি এখানে একটা কথা বলবো যে প্রিপারেশনের জায়গাতে আহ, আমাদের ভারতীয় ফুটবল একজন পরিচিত আমার খুব ক্লোজ, তিনি বলেছিলেন যে এই দেখবে ব্রাজিল বা আর্জেন্টিনান যে প্লেয়াররা আছেন, যে গোলের পরে তারা যে উচ্ছ্বাস করে, একসঙ্গে 5 জন ডান্স করছে, এই ডান্সটা রিহার্সাল করা। আর আমরা ধরো একটা গোল করি, কি করব জানি না, যে এই করলাম এ করলাম এ করলাম, এমন এমন করে দর্শকদের দিকে চলে এলাম। এই যে আমরা যে উচ্ছ্বাস করব, আমরা যে জিতবো, এটা ভেতরে সবসময় থাকা উচিত। এই বিষয়টা এই বিষয়টাকে ইংলিশে, আমি ইন্ডিয়ান টিমের সাথে বহুবার শেয়ার করেছি, বা অনেক বিদেশি টিমেরাও এটা করে, এটাকে ইংলিশে বলা হয় ক্রিয়েট ইয়োর ডে ইন অ্যাডভান্স। আই রিপিট, ক্রিয়েট ইয়োর ডে ইন অ্যাডভান্স। মানে বড় বড় প্লেয়াররা বলে, লোম্বার্ডি বিরাট বড় ফুটবল কোচ ছিলেন, তো লোম্বার্ডির একটা দামি কথা, খেলা মাঠে হয় না, ড্রেসিং রুমে হয়। মানে ড্রেসিং রুমে তুমি কি ভিজুয়ালাইজ করছো, সেটাই তুমি মাঠে অ্যাকচুয়ালাইজ করবে। সো মাঠে তুমি যে খেলাটা খেলছো, ইটস এ রিফ্লেকশন অফ ইয়োর থট। So when you focus on your thought, it reflect on your word. When you focus on your word, it reflect on your action. When you focus on your action, it reflect your habit. When you focus on your habit, it reflects your character. I'm sorry, character. When you focus on your character, byproduct, it will reach to the destiny. So আলাদাভাবে ভাবতে হয় না আমি ডেস্টিনি পৌঁছাচ্ছি, সাকসেসটা তখন। স্টেপ বাই স্টেপ। মানে তুমি ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ ভাবো, বাই প্রোডাক্ট সিস্টেম তোমার জন্য কাজ করবে। দেখো ইউনিভার্স যদি তুমি দেখো, ইউনিভার্স রোজ আমাদেরকে এই এডুকেশনগুলো দিচ্ছে, কিন্তু আমরা অনেক সময় জেনে অথবা না জেনে আমরা নিচ্ছি না। একটা আম গাছ তোমার আমার বাড়ির কাছে আমরা যদি এখন দেখি, প্রচুর আম, কিন্তু ওই একটা গাছ হয়তো 2000 আম দিচ্ছে। বা লিচু গাছ, চন্দননগর চুচুড়ার ধারে গেলে একটার পর একটা পুরো লিচু গাছের বাগান। একটা গাছে আমি একদিন জিজ্ঞেস করলাম, বললো 5000 অব্দি লিচু হতে পারে। আমি যখন জিজ্ঞেস করলাম এই 5000 লিচু থেকে কটা বীজ গাছ হয়, হাসতে হাসতে বললো এই পুরো বাগানে 2 লক্ষ লিচু হয়, তার মধ্যে থেকে হার্ডলি 10টা লিচু থেকে গাছ হয়। হোয়াট আই মিন টু সে, প্রকৃতিও জানে যে 5 লক্ষের এগেনস্টে 5টা গাছ হয়, তার মানে প্রকৃতি থামে না। কিন্তু মুরগিও জানে, আই এম সরি ফর দ্য এক্সাম্পল, আমি 200 খানা ডিম পাড়ার পরে হয়তো 2টোর বাচ্চা হবে, সব ডিম তবে পোচ, সাকসেস রেট সব ডিম পোচ হয়ে যাবে, সব পৌঁছে হয়ে যাবে, তবে সাকসেস রেট কি লেস দ্যান 1%। হোয়াট আই মিন টু সে, একজন লায়ন, অনেকে জানেন না, এটা একটা রিসার্চ, লায়ন যে খাবার অ্যাটেম্প করে, রাইট, ও 100টা টার্গেট করলে ও 18টা থেকে 16টা অ্যাচিভ করে, বাকিগুলো তার পাশ থেকে পালিয়ে যায়, মানে ধরতে পারে না। একজন ইগল যখন 5 কিলোমিটার 2 কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে খাবার টার্গেট করে নিচে নামে, ততক্ষণে খাবার কিন্তু অনেক সময় কি হয়, তার সামনে থেকে সরে যায়। হোয়াট আই মিন টু সে, তার মানে প্রকৃতিও জানে সাকসেস রেট
ইজ ভেরি লো, তারপরেও কিপ ট্রাইং, এটাকে ইংলিশে বলা হয় কনসিস্টেন্সি। আপনার মাইন্ডে ওই মেকআপটা রাখতে হবে, ইনস্পাইট অফ রেজাল্ট আই হ্যাভ টু গিভ মাই বেস্ট। এটা করতে করতে সচিনের যে প্রসঙ্গ আবার চলে আসছি, সচিন বারবার ভাবছে আই ডোন্ট কেয়ার লাস্ট ম্যাচে 0 করবো না, 100 করবো না, 200 করবো, আই নো আমার কাছে কি বল আসবে আর সেখানে আমি যেন আমার পারফেক্ট শটটা খেলতে পারি। মৃণাল দা, এখানে একটা কথা অবশ্যই বলবো, বিশেষ করে হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচের একটা ব্যাপার থাকে। আমি একটু ছোট করে বলি যে ম্যানচেস্টার সিটির যে টানেল, তার যে স্টেডিয়ামে যে ম্যাচটা যখন হয়, সেখানে অপোনেন্টের জন্য টানেলটা একেবারে ছোট করে রাখা, তারা আগে গিয়ে মাঠে ঢুকতে হবে, আর নিজেদের জন্য টানেলটা অনেক লম্বা রাখা। আর একটা বিষয়, অপোনেন্টের যে টানেলটা রয়েছে, যারা যখন বেরোয় ড্রেসিং রুম থেকে, সেখানে এমন একটা আয়না রাখা আছে যে আয়নাতে তারা ম্যানচেস্টার সিটিকে দেখতে পায়, অথচ ম্যানচেস্টার সিটি কাউকে দেখতে হয় না, তারা অটোমেটিক্যালি গিয়ে মাঠে নামে। এটা একটা থট প্রসেস। সেকেন্ডলি আমি একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে রাফায়েল নাদাল আর রজার ফেডারারের দ্বৈরথ গোটা পৃথিবী জুড়ে সমাদৃত, বিশেষ করে গত 25 বছর সেটা এক কিংবদন্তি পর্যায়ে, এবং সেটা অলরেডি শেষও হয়ে গেছে, আমাদের কষ্ট দিয়ে শেষ হয়েছে। এখানে একটা জিনিস বলার, রাফায়েল নাদালের থেকে রজার ফেডারারের ফ্যান ফলোয়ার্স কিন্তু গোটা পৃথিবী জুড়ে অনেক বেশি, যদিও কেউ ছোট কেউ বড় নন। এখানে একটা প্রশ্ন রাফায়েল নাদালকে করা হয়েছিল যে আপনি যে মাঠে খেলতে যান সেখানে তো সব ফেডারার করে চিৎকার হয় গোটা স্টেডিয়াম জুড়ে, সেক্ষেত্রে আপনি কি করেন? উনি সেখানে বলেছিলেন যে মানুষ যখন ফেডারার বলে আমি নাদাল শুনি। ফিল্টারিং বলা হয় এই ওয়ার্ডটাকে। আমাকে এটা একটু বলুন যে এর মধ্যে কি থট প্রসেস আছে, কি মানসিক। বড় বড় প্লেয়ারদের ক্ষেত্রে আমি খুব ক্লোজলি দেখেছি, আমি নাম উল্লেখ করতে চাইছি না, বিশেষ করে হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচের ব্যাপার। হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ বলে নয়, মানে এটা অনেক বড় প্লেয়ারের মধ্যে দেখেছি। এটা না এক ধরনের মেন্টাল মেকআপ মানে তারা 5 সেন্সারি অর্গানকে এমন করে রিবুট করতে পারে, তারা যেখানেই যায় এক্সটার্নাল সিচুয়েশনকে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে না। তো দ্যাট স্টেট কল ফ্লো স্টেট, FLOW। সো ফ্লো ইজ সামথিং লাইক দ্যাট। সে যখন কোনো একটা জোনে যায়, সে ফার্স্ট অফ অল মাথায় রাখে এক্সটার্নাল সিচুয়েশন যদি আমাকে রিফ্লেক্ট মানে আমাকে ইনফ্লুয়েন্স করে, তাহলে কিন্তু আমার পারফরমেন্স আপ ডাউন হবে। যেরকম অনেক প্লেয়ারদের ক্ষেত্রে আমরা দেখেছি, ছোট বড় বলে নয়, আমরাও যদি যখন প্রথম জীবনে আমি তো হকি খেলতাম, তো আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় যখন চান্স পাই, আমার মনে আছে যখন আমরা জিততাম খুব সেলিব্রেট করতাম, হারতাম মন খারাপ হয়ে যেত। তো একবার আমাদের কোচ বললো, দেখো জিতলে তুমি খুশি, হারলে তোমার মন খারাপ, তার মানে তোমার ট্রিগারটা কোথায়? বাইরে। তার মানে জিতলে আনন্দ হচ্ছে তোমার, মানে লোকে তোমাকে প্রেস করলে তুমি খুশি হচ্ছ, আর ডিসরেসপেক্ট করলে তুমি ডাউন হচ্ছ, তার মানে ইউ আর কন্ট্রোল বাই দ্য এক্সটার্নাল সিচুয়েশন। তো সিচুয়েশন 1, ওয়েন ইউ কন্ট্রোল বাই দ্য এক্সটার্নাল সিচুয়েশন, তার মানে তোমার ট্রিগারটা বাইরে। এবার উনি আমাদের এত সুন্দর বুঝিয়েছিলেন, আজও মনে আছে বলে আপনাদের সাথে শেয়ার করছি। সিচুয়েশন 2 এর সাথে তোমার ওই নাদালের ব্যাপারটা ম্যাচ করে। সিচুয়েশন 2, এক্সটার্নাল সিচুয়েশন যাই হোক, তুমি 10 গোলে যেত, 1 গোলে যেত, ম্যাটার করে না, তুমি ওই জেতার মধ্যে থেকে আরও কি শিখতে পারো সেটাতে ফোকাস করছো, সেই জন্য তুমি আপ্লুত হয়ে ভেসে যাচ্ছ না। মানে অনেকটা 100 মিটারের ট্র্যাকের মতন, তুমি যত জোরেই দৌড়াও তোমাকে ট্র্যাকের মধ্যে থাকতে হবে, রাইট? মানে আবার যখন ম্যাচ খারাপ খেলছো, এতটা ভেঙে পড়ে যেও না যেন মাটিতে বললে লোকে পা দিয়ে দুমড়ে যায়। মানে আমাকে ট্র্যাকে থাকতে হবে, যেটাকে বলে ব্যালেন্স। যে আমার ভালো খেলেছি, ঠিক আছে, লোকে প্রশংসা করছে, এর থেকেও বেটার কিছু শেখা যায়। আমি খারাপ খেলেছি, এর পরের ম্যাচটা আরও বেটার করতে হবে, সেইখানে মানে আমাকে নিজেকে না একটা ব্যালেন্স জোনে রাখতে হবে, যেন এক্সটার্নাল সিচুয়েশন আমাকে ইনফ্লুয়েন্স না করে। আর এটা না ছোটোবেলা থেকে শিখতে হয়। আজকের দিনে যারা নাদালকে দেখছে বা ফেডারারকে দেখছে, সচিন, সৌরভ, এবং আজকের দিনে যে কোনো প্লেয়ারকে দেখছে, আমরা তাদের ওই এক্স্যাক্ট রিফ্লেকশনটা দেখছি IPL ISL এ, কিন্তু তার জন্য তারা কতটা যে মেন্টাল স্যাক্রিফাইস করেছে বা মেন্টাল প্র্যাকটিস করেছে অনেকে হয়তো জানেনই না। আজকের ডেটে 90% ইন্ডিয়ান প্লেয়ার না পার্সোনাল সাইকোলজিস্ট নিয়ে যাতায়াত করে, যেটা বিদেশের ক্ষেত্রে আমরা জানি রোনাল্ডো, মেসির 4-5 সাইকোলজিস্ট তাদের সাথে যায়, বাট ওরা কখনো সেটা ডিসক্লোজ করে না, এটা ওদের সিক্রেট। তো সেক্ষেত্রে বড় প্লেয়ার হতে গেলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, খালি ফিজিক্যাল টেকনিক্যালের ওপর সময় দিলে হবে না। ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর মাইন্ড, রেসপেক্ট ইউর বডি, বিকজ যেটা দেখা যায় না সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? মানে একটা গাছের আমরা ফুল দেখছি, ফল দেখছি, বাট কটা লোক মাটি খুঁড়ে তার রুটস দেখছি, কিন্তু খেয়াল করে দেখা যদি যায় গাছের রুটটা কিন্তু বেশ কঠিন। ওই একটা অন্ধকার জায়গা, তুমি বীজের দিক দিয়ে ভাবো তো, একটা অন্ধকার চারিদিকে, সে কিচ্ছু জানে না, সামনে ইট আছে, পাথর আছে, জল পড়লো, হঠাৎ করে জল পড়লো, তার নড়ে উঠলো, সে একটু শিকড়টা দিল, একটা পাথর, সে বললো ফেইলিয়ার, কিন্তু থেমে গেল না, কিন্তু আবার আরেকটা জায়গা থেকে এইভাবে আমাদের নিউরোনাল কোর্টেক্স যেভাবে তৈরি হয়, গাছের রুটসও কিন্তু তৈরি হয়। সেই জন্য বলা হয় গাছ দুভাবে গ্রো করে।
বড় প্লেয়াররা অলওয়েজ গ্রো ইন্টারনালি ফার্স্ট, দেন রিফ্লেক্ট টু দ্য এক্সটার্নাল। আর সাধারণ প্লেয়ার, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, কাউকে ছোট করছি না, তারা সবসময় ভাবে মেসির চুলের স্টাইল করব, মেসির মতন ট্যাটো করব, রোনালদোর মতন কানে ফুটো করব। আই এম সরি টু সে, এক্সাম্পল দিতে চাইছি, এক্সটার্নাল কপি করে লাভ নেই। কপি যদি করতে হয় ইন্টারনাল কপি করো। কত ঘন্টা সে বল নিয়ে থাকে, কতটা ডিসিপ্লিন থাকে, মাঠের বাইরে সে কোনো ড্রিঙ্ক করে কি করে না, মাঠের বাইরে তার লাইফের মধ্যে ডিসিপ্লিন, লাইফস্টাইল অ্যান্ড ডিসিপ্লিন। আমি আজকের দিনের প্লেয়ারদের সাথে কাজ করে আমার খুব নেগেটিভ একটা ফিডব্যাক দিতে চাই। নেগেটিভ নয়, এটা বাবা মাদের জন্য খুব ভালো হবে এবং কোচেদের ক্ষেত্রে। 90% প্লেয়ার কী ভাবে, মাঠে আমি সিরিয়াস মানে আমি বড় প্লেয়ার হব, বাট সায়েন্স কিন্তু বলছে আদার ওয়ে। মাঠের বাইরে কতটা ডিসিপ্লিন, বিকজ একটা প্লেয়ার মাঠে 4 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস করে, রাইট? ওই 6 ঘন্টা তুমি ডিসিপ্লিন কেন ইম্পর্টেন্ট নয়, তুমি বাকি যে 18 ঘন্টা সেখানে কতটা ডিসিপ্লিন। অনেক প্লেয়ার আছে মাঠে দারুণ খেলছে, বাড়ি থেকে সোফায় শুয়ে পড়লো, কেন? রেস্ট নিচ্ছি। সোফায় শুয়ে সে মোবাইল দেখছে, একদিকে টিভির দিকে দেখছে, টোটাল ডিস্ট্রাকশন প্র্যাকটিস করছে। এবার সারাদিন সে মোবাইলে এরম এরম করছে, সারাদিন সে শুয়ে শুয়ে কারোর সাথে চ্যাট করছে, মোস্ট আনসাইন্টিফিক হয়ে। আর মাঠে গিয়ে হঠাৎ করে এক্সপেক্ট করছে আমি ভালো খেলতে পারছি না, কেন? বিকজ প্র্যাকটিস করছে 16 ঘন্টা তুমি ডিস্ট্রাকশনে, আর মাঠে 6 ঘন্টা গিয়ে ভাবছো আমি কনসেন্ট্রেট করতে পারছি না, কেন? বিকজ হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। তুমি একটা কাজ যেভাবে করো বাকি কাজ সেভাবে করো। সেই জন্য মাঠের বাইরের ডিসিপ্লিন অনেক অনেক ইম্পর্টেন্ট। মাঠের মধ্যে বাই প্রোডাক্ট তুমি ডিসিপ্লিন হবে। মৃণালদা, এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে একটা 11 জনের দল, রাইট? সেই দলটি ধরুন চ্যাম্পিয়ন হলো, সিএফএল হতে পারে, আইএসএল হতে পারে, আই লিগ হতে পারে, বা ওয়ার্ল্ড কাপ হতে পারে, ইউরো হতে পারে। চ্যাম্পিয়ন তো 11 জন হয় না, 11 মানে একজন বা দুজন চ্যাম্পিয়ন হয়, বাকিরা সহযোগী হয়। যে চ্যাম্পিয়ন সেও জানে আমি চ্যাম্পিয়ন, আর বাকি 10 জন বা 9 জন তারাও জানে আসল চ্যাম্পিয়ন কি। সাধারণ আর অসাধারণের মধ্যে যে ফারাকটা, রাইট, সেটাই বোধহয় আপনি বললেন। আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যেহেতু আমি খেলাধুলার ফিল্ড থেকে বিলং করে আজকে এই ফিল্ডে কাজ করছি, এটা আমার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বলতে পারো। আমি নিজে এগুলো ফেস করেছি একটা সময়। আমার মনে হয় আমরা সবাই কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি ইন আমাদের রেসপেক্ট। চ্যাম্পিয়ন মানে হাউ মাচ ইউ রেকগনাইজ বাই আদার, দ্যাট ইজ কল্ড পাবলিক ভিক্টরি। আরেকটা ভিক্টরি কি? প্রাইভেট ভিক্টরি। আমি কি আমাকে সম্মান দিতে, আরেকটা জিনিস সেটা হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার বলে, রাইট? সব কোনো ম্যাচগুলো গুরুত্ব দিয়ে খেলা হবে, ফাইনাল ম্যাচে সে ভালো নক করে দিল, রাইট, সেই ম্যাচেই গোল করলো। যে ম্যাচে দল 3 গোলে জিতছে সেই ম্যাচে একটা গোল করা কোনো গুরুত্ব নেই। যে ম্যাচে গোল আসছে না সেই ম্যাচে সে একটা গোল করে দিল, বা এক গোলে ড্র চলছে, লাস্ট মিনিটে সে গোল করে দলকে জিতিয়ে সবার কাঁধে উঠে এলো। এই যে ফারাক হয়ে যাচ্ছে সাধারণ আর চ্যাম্পিয়নের মধ্যে, এই জায়গাটা একটু যদি, এই জায়গাটা ওই যে একটু বলছিলাম প্রাইভেট ভিক্টরিটা খুব দরকার। আমরা পাবলিক ভিক্টরিতে বেশি ফোকাস করতে গিয়ে প্রাইভেট ভিক্টরি হারিয়ে ফেলি। আমরা নিজের ভেতরে না নিজেকে, যেরকম আমি তোমার সাথে কালকেই মনে হয় কথা বলছিলাম, আমরা ফোনে যখন কথা বলছিলাম, লাইক আমরা যখন যে কোনো কাউকে একটা টেস্ট নিয়ে, একটা সবার টেস্ট নেবো। হ্যাঁ অবশ্যই। তো আপনাদেরকে যদি বলি, মনে মনে ভাবলেই হবে, 3 জন বেস্ট ফ্রেন্ডের নাম ভাবুন আপনার লাইফে, যার প্রচুর ইম্প্যাক্ট আছে। মানে আপনার এন্টায়ার লাইফে যার যা বয়স সেই অনুযায়ী তার লাইফ থেকে 3টে মানুষের নাম ভাবতে হবে যাকে তুমি ফ্রেন্ড হিসেবে মনে করো। কারোর একটা নামকে 3বারও ভাবতে পারেন যদি মনে করেন, রাইট? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, এরকম 3 জন মানুষের কথা ভাবুন যাকে আপনি প্রচণ্ড রেসপেক্ট করেন আপনার এন্টায়ার লাইফে, আপনার যাই বয়স হোক না কেন। ভেবে নিয়েছেন? ডান। বি অনেস্ট। কতজন আছেন কমেন্টসে পরে লিখবেন যে ওই 3 জন বন্ধুর মধ্যে নিজের নাম বলেছেন? আমরা নিজের সাথে বন্ধুত্ব হতে পারছি না, নিজেকে চিনতে পারলাম না, আমি পৃথিবী চিনতে বেরোলাম। সো হাউ ইট উইল বি পসিবল? 3 জন রেসপেক্টফুল মানুষের মধ্যে নিজের নাম লিখেছেন। বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ সেলফ রেসপেক্ট, হাউ ইউ এক্সপেক্ট পিপল উইল রেসপেক্ট ইউ? সো মোস্ট ইম্পর্টেন্ট ইজ প্রাইভেট ভিক্টরি। আপনি টিমে নাও চান্স পেতে পারেন, কিন্তু আপনাকে মনে করতে হবে 16 জনের বেঞ্চের আপনি যে 16 নম্বর প্লেয়ার, আপনারও কন্ট্রিবিউশন আছে। মাঠের মধ্যে থেকে পজিটিভ ভাইব দিতে পারেন। রবি ঠাকুর বলেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল দেখতে আমি পাইনি, ওটা সেই মানুষ। হ্যাঁ, তুমি জানো না লাস্ট মোমেন্টে হয়তো 1 মিনিট বাকি, টিম 1 গোলে হারছে, তুমি মেন্টালি এমন ভাবে গেমে ইনভলভ হয়ে গেছো, 1 মিনিটে কোচ নামালো আর সেইখানেই তুমি ম্যাজিক করে দিলে। সেই ম্যাজিক হওয়ার জন্য কিন্তু মেন্টালি ওই চেয়ারে বসে কিন্তু পজিটিভ ভাবতে হবে। আমি আমার নিজের কথা বলছি, কনফেস করছি, নাম বলবো না। খুব বড় একটি কলকাতার টিমে আমি খেলছিলাম। একটি প্লেয়ার, আমার ট্রু স্টোরি বলছি, আমি মুখে বলবো না নামটা, বিকজ সেটা আনএথিক্যাল হবে। সো সেই টিমের বেঞ্চে আমি বসে আছি, বিকজ আমি তখন জাস্ট হকি খেলছি, কিন্তু একটা বড় ক্লাব আমাকে নিয়েছে। তার কারণ তার মনে হচ্ছে 2-3টে ছেলে দরকার, বিকজ আগেকার দিনে কলকাতায় যখন হকি হতো তখন সব ইয়ে থেকে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব থেকে প্লেয়ার আসতো। প্লেয়ার আসতে দেরি হতো বলে প্রথম 2-3টে ম্যাচ তারা লোকাল প্লেয়ার খেলাতো,
রাইট? এবং ম্যানিপুলেট করতো, মানে ইচ্ছা করে তারা কমা টিমের সাথে ম্যাচ দিত ম্যানিপুলেট করে, যাতে ওখানে জিততে পারে লোকাল প্লেয়ার দিয়ে। তো ওরকম একটা ম্যাচে আমাকে কথা হচ্ছে, কিন্তু বলছে না না ও তো আজকে রিসেন্ট প্লেয়ার, ওকে নামাবো না। ইন দ্য মিন টাইম সবাই শুনলাম যে পাঞ্জাব থেকে 5 জন প্লেয়ার এসে গেছে। তো 5 জনের নাম লিখছে, আমি মনে মনে গেঞ্জি দিয়েছে, মানে আমি সেই গেঞ্জিটা পরে আছি, আমার মনে হচ্ছে এরে আমার গেঞ্জিটা নিয়ে নেবে। তো ছোট্টবেলায় যেরকম হাওয়াইয়ের গেঞ্জি পরেছি, খুলিয়ে দেবে। তো সামহাও দেখলাম আমার গেঞ্জি পরার জন্য আমাকে না খুলিয়ে ওই 16 জনের মধ্যে অনেক চেঞ্জেস হলো, কিন্তু আমার নামটা থাকলো। আমি নামলাম মাঠে, ওয়ার্ম আপ হলো, আমি জানি আজকে তো আমি চান্স পাবোই না। এবার দেখছি ওরকম 5 জন প্লেয়ার তারা ট্রাভেল করে এসে, তখনকার দিনে কিন্তু এই ফ্লাইটে করে আসতো না, আমি 1989-90 কথা, ট্রেনে করে আসতো। ফ্লাইট প্রচুর কস্টলি ছিল। তো তারা যেহেতু ট্রেনে করে এসেছিল, দুজনের ডিহাইড্রেট হয়ে যায় এবং তারা খেলতে গিয়ে দুজনেরই মাসেল পুল হয়ে যায়। এবার কোচ বলছে যে এই ছেলেটাকে নামাও, মানে আমাকে। বাট কর্মকর্তা, আই এম সরি টু সে, কলকাতার কর্মকর্তারা বেশ স্ট্রং, কিন্তু কোচের থেকেও স্ট্রং। তারা বলছে না না ওই প্লেয়ার নামবে না, ওই প্লেয়ারই খেলবে, ও মাঠে দেবো, পয়সা দিচ্ছি, এ প্লেয়ার তো লোকাল প্লেয়ার, এ কি করবে। বাট আমি দেখতে পাচ্ছি বলটা আমি পেলে ডচ করে গোল করে দেবো। অনেস্টলি বলছি, আমি সেদিন মনে মনে চেয়েছিলাম টিমটা হারুক। আই এম সরি, আমার এটা ভাবা উচিত না, বাট আমার ছোটবেলার, এটা আমার সত্যি কথা বললাম কেন, ওই যে আমি নেগেটিভ ভাবলাম, পরে আমি রিয়েলাইজ করলাম আমি টিমের কথা ভাবলাম, সঙ্গে আমার কথা ভাবলাম, আমি নেগেটিভ এনার্জি পাস অন করলাম। এবং আমার মনে আছে, যেহেতু বাড়িতে পুজো আর্চা হয়, পরের দিন আমি গিয়ে, আমি একটি মন্দিরের সামনে গিয়ে আমি খুব কেঁদেছিলাম যে আমি কেন এটা ভাবলাম, আমার তো ভাবা উচিত হয়নি। বিকজ আমি টিমের একটা পার্ট, খেলা মানেই পার্ট নয়, কিন্তু না খেলেও পার্ট হওয়া যায়। মা বাবা সবসময় কিন্তু ট্রফি নেয় না, ছেলে নেয়। মা কিন্তু ঘরে বসে ঠাকুরের আসনে রোজ প্রণাম করে যায়। মায়ের নাম অনেকেই জানে না। পৃথিবীর প্রচুর সাকসেসফুল প্লেয়ার আছে, তার নাম মারাদোনার মায়ের নাম কি, পেলের মায়ের নাম কি, কোথাও রেকগনাইজ হয় না। লতা মঙ্গেশকরের নাম কি, কেউ জানে না, কিন্তু ওই মা ছিল বলে কিন্তু লতা মঙ্গেশকর হয়েছে। তো তখন আমি ভাবলাম না এটা ঠিক না, আমি মাকে গিয়ে বললাম, মা বললো ঠিক আছে, তোমার মধ্যে যে চেতনা হয়েছে, এই চেতনাতেই তোমার মুক্তি হবে। অনেক সময় চেতনাটাই মানুষের হতে অনেক দেরি হয়। তোমার এই বয়সে হয়েছে, তখন আমার 16 বছর বয়স, আমি জাস্ট কলকাতা মাঠে প্রথম নেমেছি বড় ক্লাবে। তো পরের দিন গিয়ে আমি কোচকে সত্যি কথা বলি, কোচ আমাকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ওয়ারি, তুমি যে রিয়ালাইজ করেছো, এটাই হয়তো তোমাকে আজকে নয়, আজ থেকে 20 বছর 30 বছর বাদে এইটাই তোমাকে রিয়ালাইজেশন থেকে তোমাকে অ্যাকচুয়ালাইজ করতে সাহায্য করবে। দেখুন, অ্যাট দ্য এজ অফ 50 আমি আপনাদের সাথে আমার ট্রু স্টোরি শেয়ার করলাম, যেটা 16 বছর আগেকার, 16 বছরের ঘটনা, আমার কিন্তু মনে ছিল না, বাট যখন তুমি প্রশ্ন করলে না, আমার মাথায় ওটা ট্রিগার অন হলো। তাহলে সত্যি কথা, সারেন্ডার করতে অসুবিধা নেই, সবার জীবনে ঘটতে পারে, বাট অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়াটা দরকার। লোকালে হবে না, কিন্তু সারেন্ডার করতে হবে যে আমি ভুল করেছি। তাহলে কি তোমার মনের মধ্যে আনন্দ লাগবে যে ভুল করেও তুমি স্বীকার করতে পারো, তার মানে তো কতটা পিওর তুমি, রাইট? তো এরকম ছোট ছোট জিনিসগুলো মানুষকে সাকসেসফুল করতে সাহায্য করে। আমি রিসেন্টলি আইএসএল এর একটি প্লেয়ারকে ক্লাস করাচ্ছিলাম। সো ডোন্ট টেক ইট আদার ওয়ে, নাম বলতে পারবো না, বাট ছেলেটির প্রচুর পয়সা, প্রচুর কোটি কোটি টাকা, তুমি তো জানো আইএসএল ইন্ডিয়ান প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ বাঙালি প্লেয়ার। সো তার অহংকার এত, সে মানে তার ধারণা এরকম, আরে আমি তো সব জানি, আমার তো এত কোটি টাকা আছে, আমার এত বড় গাড়ি আছে। সো তার অ্যাটিটিউড থেকে আমি বুঝলাম অ্যাটিটিউড পোর। বাট আমি তাকে অফিসিয়ালি কিছু বললাম না, আমি বললাম না না ঠিক আছে ঠিক আছে, বাট আমি কিন্তু বুঝতে দিলাম না। বাট প্যারালালি আইপিএলে একটি প্লেয়ার আছে, নাম বলছি না, সে কিন্তু তার অ্যাটিটিউডে, সে বুঝতে পারছে তার অ্যাটিটিউড পুয়ার, সে আমার কিছু সারেন্ডার করলো যে আমার এই মিস্টেক্স বলে, সব সত্যি কথা বললো। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, তুমি তো আমাকে চেনো না, আমায় সত্যি কথা বললে কেন? বললো, স্যার আপনার কাছে যদি লোকাই, তাহলে তো আমি নিজের বিবেকের কাছে চুরি করব, তাহলে আপনি আমাকে শেখাবেন কি করে? আপনার কাছে মনের দরজা খুলে দিলাম, আপনি সব আমার মন পরিষ্কার করে দিন, বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। তো সেই প্লেয়ার কিন্তু আইএসএল আইপিএলে এত ভালো খেলেছে, নাম ইম্পর্টেন্ট নয়, নেক্সট বারের জন্য অলরেডি অফার পেয়ে গেছে। সো এইটাই হচ্ছে চেতনা। মানে অনেক সময় বড় প্লেয়ারদের আসতে দেরি হয়, অনেক সময় সাধারণ প্লেয়ার অসাধারণ হয়ে ওঠে। মানে K0 একটা গোল করে হঠাৎ করে সে হিরো হয়ে গেল, এবং সেই হিরো কিন্তু তাকে এগিয়ে দেয়। আমরা যদি ফিল্ম আর্টিস্টদেরও কিছু কিছু ফিল্ম আর্টিস্টদের লাইভ দেখি, এই হাম্বেল বা এই ছোট ছোট জিনিসগুলো তাদের ট্রিগার হয়। এখানে একটা ছোট গল্প বলতে পারি যদি তুমি অবশ্যই, পারমিশন দাও? নিশ্চয়ই। তো গল্পটা অনেকটা এরকম, এক গুরু তার এক স্পেসিফিক শিষ্যকে একটু বেশি ভালোবাসে, তথাকথিতভাবে। গুরুর চোখে সবাই সমান, কিন্তু অন্য শিষ্যরা সবসময় বলে গুরু ওকে বেশি প্রেফার করে, গুরু ওকে বেশি প্রেফার করে। একদিন সবাই এসে বলল, আপনি তো আপনার ওই স্পেশাল শিষ্যকে স্পেশাল ট্রেনিং দেন। বলছে না, সবাইকে সেম দিই। বললো না, ও তো বিদেশে যাচ্ছে, এ করছে ও করছে, কই আমরা তো যাচ্ছি না। তখন গুরু অনেক ঠান্ডা মাথায় বুঝলো যে এদেরকে সহজ ভাষায় বোঝালে বুঝবে না। তো গুরু ভাবলো একটা সিচুয়েশন ক্রিয়েট করি। বললো হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকেও শেখাবো, কিন্তু তার জন্য একটা টেস্ট দিতে হবে, তোমরা যদি রাজি থাকো। এভরিবডি বিকাম এক্সাইটেড, হ্যাঁ আমরা শিখবো, যে কোনো টেস্ট দিতে রাজি আছি। বললো ঠিক আছে, বিকালবেলা এসো, টেস্টিং হবে। তো বিকালবেলা সবাই স্নান ফান করে রেডি, যে গুরু স্পেশাল ট্রেনিং দেবে। গুরু প্রত্যেকের হাতে একটা কৌটো খুলে
ডাস্ট দিল, মানে বাংলায় যাকে বলে ধুলো। সবার হাতে ধুলো দেওয়ার পর সবাই ধুলো নিয়ে ভাবছে এটা কি করব। গুরু দিয়েছে, খেতে হবে, টিকা লাগাতে হবে, কি করতে হবে? গুরু বলল না রে না, এর মধ্যে বালি আর চিনি গুঁড়ো করা আছে, আলাদা কর দেখি। তো সঙ্গে সঙ্গে ওই শিষ্যগুলো হাসছে আর বলছে তাই কখনো যায় নাকি, এ কি করে আলাদা করবো? বললো পারবি না? বলছে হ্যাঁ পারবো, কথা দিচ্ছি পারবো। তখন দেখছি ওরা পারছে তো তো নাই, ওরা 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 পারছে না। তখন গুরু বললো আমি করে দেখাবো। বলে হ্যাঁ করে দেখান। গুরু হাসতে হাসতে সেই কৌটো থেকে একটু ধুলো নিয়ে পাশে অনেকগুলো পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছিল, পিঁপড়ের ওপরে যেই দিয়ে দিল, পিঁপড়েগুলো আসলো, এসে ওখান থেকে চিনিটাকে খেয়ে নিল, বালিটা পড়ে থাকলো। তো গুরু হাসতে হাসতে বলল দেখ তোরা যে শিষ্যর কথা বলছিস না, ওর ওই পিঁপড়েটা জেগে গেছে, মানে চেতনা জেগে গেছে, ভালো খারাপের বিচার। তো একটা প্লেয়ার হওয়ার জন্য তোমার ভালো খারাপের বিচার জানতে হবে। যে আই এম সরি টু সে, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট তোমাকে ইন্টারন্যাশনাল বানায় না, ইনস্টাগ্রামের ফলোয়ার তোমাকে ইন্টারন্যাশনাল প্লেয়ার বানায় না। তোমাকে বানায় যখন সারা পৃথিবী ঘুমাবে, তখন তুমি চুপচাপ কি করছো তার উপর ডিপেন্ড করবে তুমি ইন্টারন্যাশনাল হবে কিনা। তোমার নামে লোকে ইনস্টাগ্রাম খুলবে, তোমার নামে লোকে ইউটিউব খুলবে, তোমার নামে লোকে স্ন্যাপচ্যাট করবে, তোমার নাম, তুমি করবে না। ইউ বিকাম সো সেলিব্রিটি যে তুমি টিভির ভেতর থেকে খেলবে, কোটি টাকা আর্ন করবে। আই এম সরি ফর দ্য এক্সাম্পল, লোকে হাততালি দেবে, ওই একটা হাততালির দাম 1 কোটি টাকা। তাহলে 1000 লোক যদি তোমাকে হাততালি দেয় 1000 কোটি টাকা, তোমাকে কোটি টাকা ভাবতে হবে না, তোমাকে ভাবতে হবে তুমি কিভাবে ইমপ্রুভ হবে। সো ইট ইজ নট ইম্পর্টেন্ট ইনস্টাগ্রাম কতক্ষণ করছো, কতগুলো সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছ। আই এম সরি, আজকের দিন অনেক বড় প্লেয়ারে দেখেছি তারা বলছে 2.5 থেকে 3 ঘন্টা সে ইনস্টাগ্রামে টাইম দেয়। আমি বললাম ইজ ইট রিকোয়ার্ড? বলে হ্যাঁ সামটাইম ইটস রিকোয়ার্ড। আমি বললাম ইটস আপ টু ইউ। এবং যারা বলেছে সামটাইম ইটস রিকোয়ার্ড তারাই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। বিকজ ইনস্টাগ্রামে পপুলারিটি পেতে গিয়ে মাথায় ঘুরছে তো যে আমাকে কে কি লিখেছে সেটা দেখবো। ধরো তুমি একটা ছবি দিয়েছো, সেই ছবিটাতে 2000 কমেন্টস, তুমি খুব এক্সাইটেড। তার মানে তারপরের দিন যখন একটাও কমেন্টস নেই তুমি খুব মন খারাপ, তার মানে সেই ঘুরে ফিরে আগের সিচুয়েশন গেল। মানে এক্সটার্নাল সিচুয়েশন তোমাকে ট্রিগার করবে, তুমি আনন্দে থাকবে না দুঃখে থাকবে। এটা ম্যাচুরিটির লক্ষণ নয়। ম্যাচুরিটির লক্ষণ ইনস্টাগ্রাম, ফেসবুক সব লোকে করবে তোমার জন্য, মিডিয়া হাউস করবে, প্রত্যেকটা এক্সট্রা টাইম তোমার জন্য করবে। বিকজ তুমি ফেমাস হয়ে গেছো। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ, এটার জন্য লোক আছে, তুমি কেন করবে? তোমার টাইম পুরো ইনভেস্ট হওয়ার উচিত তোমার ধর্ম বিকাম কর্ম, আর তোমার কর্ম বিকাম ধর্ম। তো তুমি কর্মের মধ্যে ধর্ম খোঁজো, ধর্মের মধ্যে কর্ম খোঁজো, তাহলেই তোমার সাকসেস হবে। এটা আমি এভাবে বলি বাচ্চাদের, মাঝে মাঝে হার্ড হই, মাঝে মাঝে সফট হই, কখনো তুলোর মতন বলি, কখনো করাতের মতন বলি আর কি। মৃণাল দা, মেন্টাল স্ট্রেন্থেন কোচ হিসাবে আত্মপ্রকাশ করলেন কেন? একজন ব্যর্থ খেলোয়াড়ই কি এটা হতে পারে? দারুণ দারুণ কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, আই এম থ্যাঙ্কফুল। ওই মোমেন্টে মনে হয়েছিল আমার সাথে যেটা ঘটছে এটা যেন ঈশ্বর কারোর সাথে না করে। তার কারণ আমি যখন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে তখন খেলছি, রেলের চাকরি ছেড়ে পোর্টে জয়েন করেছি। সো পোর্টের হয়ে খেলছি, আমার ড্রিম ইন্ডিয়া খেলবো। সো মোহনবাগান মাঠে আমি বল রিসিভ করার জন্য জাম্প করি, যখন পড়ি আমার পাটা ঘুরে যায়, ডান পাটা, এবং আমি বুঝতে পারি আমার কিছু একটা হয়েছে, হাঁটু এত ফুলে গেল। সো আমি তখন বুঝতে পারিনি এটা মানে লিগামেন্ট ইঞ্জুরি টিয়ার, লিগামেন্ট কার্টিলেজ টিয়ার। কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজড লেভেল 2, সে লেভেল 2 লেভেল 3 ভুলে গেছি এখন, বাট কিছু একটা হলো আর কি। সো জানতে পারলাম যে আমার খেলাধুলার লাইফটা কিছুক্ষণের জন্য পোস্টপন্ড হবে। আলটিমেট টোটালি পোস্টপন্ড হবে কিনা জানি না। হসপিটালে ডাক্তারবাবু অপারেশন করার পর বললেন ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। আর আমরা বলি না যে কখনো কখনো বড় দরজা বন্ধ হলে কোথাও কোথাও ভেন্টিলেটর খোলা থাকে, যেটা সবসময় নেলসন ম্যান্ডেলা বলেছেন। মানে এটার সাথে কন্টেস্টে আমি বলে দিই তাহলে বোঝাতে পারবো। নেলসন ম্যান্ডেলা 27 বছর একটা ছোট্ট কনফাইনমেন্ট ঘরে রাখা হয়েছিল। তো যখন উনি মুক্তি পান তখন বলেছিলেন, অনেকে বলেছিলেন এই একটা অন্ধকার ঘরে 27 বছর থাকার পরে আপনি এত হাসছেন কি করে? বলে ওরা আমার বডিটাকে রেখেছে, ভেন্টিলেটর দিয়ে রোজ যেভাবে আলো ঢোকে আমার মনটা ঘুরে বেড়াতো পুরো সাউথ আফ্রিকা। তো ঠিক সেই রকম আমি যখন ইনজুয়ার্ড হয়ে ঠিক বলে না কাটা পাঠার মতন ছটফট করা, যে আমি খেলতে পারবো না, খেলতে পারবো না, খেলতে পারবো না। তো একজন এসে বললেন যে তোমাকে একটা সহজ প্রশ্ন করি, হতে তো পারে এই ঘটনাটা তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আমি বললাম বলুন। তো ওনার প্রশ্নটা ছিল আমার, যিনি মানে বলতে পারেন অনেক গুরুর মধ্যে যিনি মেইন গুরু, যিনি আমাকে ট্রান্সফর্ম করতে সাহায্য করতে, তিনি বলেছিলেন যে তুমি কি জানো, তুমি কি জানো না। মানে এই প্রশ্নটা এতটা সাধারণ সহজ একটা লাইন, কিন্তু আমার কাছে তখন এটা মনে হয়েছিল যেন অতল সমুদ্রে আমার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে আর আমি হাবুডুবু খাচ্ছি। তো আমি প্রশ্নটাই শুনে বুঝতে পারছিলাম না এই প্রশ্নের কি উত্তর হওয়া উচিত, যে তুমি কি জানো, তুমি কি জানো না। আমি অনেক ভেবে বলেছিলাম না আমি জানি না, আমি কি জানি না। তো উনি হাসতে হাসতে বলছিলেন আমি তো জানি তুমি কি জানো না। সো আই বিকাম সো কিউরিয়াস। 5 মিনিট আগে ধরো তুমি আমাকে চেনো না,
আর তুমি যদি আমাকে বলো মিস্টার চক্রবর্তী, আই নো হোয়াট ইউ ডোন্ট নো, আমি জানি তুমি কি জানো না। সো আই বিকাম সো কিউরিয়াস। আর আমি এরমভাবে বললাম, আচ্ছা বলুন তো দেখি, আমি কি জানি না যেটা আপনি জানেন? তখন উনি আমার পিঠে হাত দিয়ে বললেন, মৃণাল, সবসময় মনে রাখবে তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু, আর যেটা তুমি জানো না ইটস লাইক ওশান, মানে সমুদ্রের মতন। তো তুমি যেটা জানো তার মধ্যেই ঘুরপাক খাওয়া মানে একটা অর্ডিনারি লাইফ, আসা যাওয়া, খাওয়া দাওয়া, শোয়া, জীবন শেষ। আরেকটা হচ্ছে তুমি যেটা জানো না সেটা জানার জন্য যখন তুমি এক্সপ্লোর করবে তখন তুমি পৃথিবীর জন্য কিছু করে দিয়ে যাবে। তার কারণ এই পৃথিবীতে 3 ধরনের মানুষ ছিল, আছে, থাকবে। এত স্পন্টিনিয়াসলি উনি বলছিলেন, আমার এখনো সেই 22-23 বছরের ঘটনা মনের মধ্যে যেন এমনভাবে ইমপ্রিন্ট হয়ে গেছে, যতবার বলি একই লাইন বেরিয়ে আসে। উনি বলেছিলেন 2 ধরনের মানুষ আমাদের নিচের দিকে নামায়, সেই ধরনের মানুষকে বলা হয় অর্ডিনারি অ্যান্ড অ্যাভারেজ। তো আমি বললাম মানে কি? বললেন দেখো আমি সুর করে বলি, উনি খুব সুর করে কথা বলতেন। তো উনি বললেন, অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স। তুমি দেখো তোমার পাশে এরকম বহু লোক আছে যারা অন্যকে নিয়ে আলোচনা করে। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস। অ্যাভারেজ পিপল ট্যানজেবল থিংস, কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কার মোবাইল আছে, কার গার্লফ্রেন্ড আছে, এইসব নিয়ে কথা বলে। এই ধরনের মানুষই 95% আমাদের পাশে পাবে। and very few of them you will get great people talk about ideas। যারা গ্রেট পিপল হয় তারা আইডিয়া নিয়ে কথা বলে, মানে ফিউচার নিয়ে কথা বলে। তো তোমার চারপাশে কতজন গ্রেট পিপল আছে? অ্যান্ড ট্রাস্ট মি, অ্যাট দ্য এজ অফ 26-27 আমার পাশে তখন আমি দেখতাম আমার বন্ধুরা তারা ওই অর্ডিনারি অ্যাভারেজ মার্কা কথাবার্তা বলছে। তাদের দোষ নয়, আমার বন্ধু আমার মতনই হবে না, আমার বন্ধু থোড়ি সুপারস্টার কেউ হবে আমার মতনই। কিন্তু আইডিয়া মেকার পিপলের মধ্যে বাবা মাকে দেখতাম যে অনেক সময় পছন্দ হতো না কথা, আর কিছু টিচারকে পেতাম, আর ওই মানুষটিকে পেয়েছিলাম। উনি বললেন আইডিয়া তখনই আসে যখন তুমি নিজেকে এডুকেট করো। এডুকেশন মানে উনি আমাকে বললেন তুমি স্টাডি করো, তুমি ইন্ডিয়া খেললে 5 বছর খেলবে, 10 বছর খেলবে, 2 টাকার জায়গায় 10 টাকা কামাবে, নিজের একটা গাড়ির জায়গায় 3টে গাড়ি হবে, 2টো বাড়ির জায়গায় 4টে বাড়ি হবে, তোমার নিজের লাইফ চেঞ্জ হবে, দেশ দশের কি হবে, একটা সময় তোমার হিস্ট্রিতে তোমার নাম বলবে, বাট তোমার এতে দেশের কি উন্নতি হবে? আমার কাছে কোনো উত্তর ছিল না। উনি তখন ব্যাপারটাকে রিভার্স করে দিলেন, আচ্ছা ধরো তুমি যদি কোচ বানাও, তুমি যদি প্লেয়ার বানাও, মানে তুমি কোচেদেরকে ট্রেনিং করবে, প্লেয়ারদেরকে ট্রেনিং করবে, মেন্টাল টাফনেস, মোটিভেশন, যেটা ইন্ডিয়াতে সোকল এখনো পপুলার নয়, হয়তো ভবিষ্যতে পপুলার হবে। এবং তখনকার আজ থেকে 22 বছর আগের সেই কথা আজকে আমার কানে এখনো বাজে। তিনি আজকে পৃথিবীতে নেই। তো উনি বলেছিলেন যে একটা দিন দেখবে ইউ বিকাম দ্য ফার্স্ট, ইউ বিকাম দ্য মনোপলি, ইউ বিকাম দ্য বেস্ট। এবং আমি বলি না নিজেকে আমি বেস্ট, বাট আমি প্রত্যেক দিন শিখছি। এবং আজ অব্দি আমার মানে যদি থলে বলে না থলে, সেই থলের মধ্যে 8খানা অলিম্পিক মেডেল আছে, লাস্ট 3টে অলিম্পিক, এবছরও 4টে অলিম্পিক মেডেল আসবে আমি কনফার্ম, নাম বলছি না কাদের সাথে কাজ করেছি। এবং এশিয়ান গেমস মেডেল আছে 22টা, কমনওয়েলথ গেমস মেডেল আছে 50টা, আর ওয়ার্ল্ড কাপ মেডেল আছে মোর দ্যান 100। ন্যাশনাল রেকর্ডের কথা ছেড়েই দিলাম। এছাড়া আইএস আইপিএস বিভিন্ন ধরনের মানুষ আমার কাছে ট্রেনিং নিতে আসে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য, বা জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা, একটা টাফ এক্সাম। আমি ওগুলোতে যাচ্ছি না, তার কারণ আই এম ব্লেসড যে এত মানুষ আমার কাছে বিশ্বাস করে আসে এবং আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো তারা রিয়েল লাইফে অ্যাপ্লাই করে এবং ম্যাজিকের মতন রেজাল্ট পায়। কিন্তু তার জন্য ডে ইন ডে আউট স্যাক্রিফাইসও আছে, কিন্তু ডে ইন ডে আউট স্যাক্রিফাইস না করলে কিন্তু হবে না। স্যাক্রিফাইসটা কি? স্যাক্রিফাইসটা হলো তোমাকে যখন কেউ জানবে না তখন তুমি নিজেকে কতটা অনেস্টলি কাজ করছো, মানে স্যাক্রিফাইসের ডেফিনেশন আমি বলি চিত্রগুপ্ত। সো চিত্রগুপ্ত মানে কি? চিত্রগুপ্ত ওয়ার্ডটা মাইথোলজি। মাইথোলজি মানে আমরা জানি যে যেরকম যমরাজ একটা ক্যারেক্টার, তার আবার পিএ, তার নাম চিত্রগুপ্ত। সো চিত্রগুপ্তর কাজ কি? পাপ পুণ্যের হিসেবরা আমরা ছোটবেলা থেকে শুনেছি, রাইট? নন্দী, বিরিঙ্গি, বিভিন্ন ধরনের সব মাইথোলজিক্যাল ক্যারেক্টার। সো চিত্রগুপ্তের কাজ হচ্ছে পাপ করলে, মানুষ যদি পাপ পুণ্য করে তখন পাপ করলে সে যায় নরকে, আর পুণ্য করলে যায় স্বর্গে। এটা রিয়েলিটিতে আছে কিনা আছে আমিও গিয়ে দেখিনি, আর তোমারও চান্স হয়নি এখনো চেক করে দেখা যে সত্যি চিত্রগুপ্ত কোথায় বসে আছে, ল্যাপটপ খুলে না আইপ্যাড নিয়ে, আমরা জানি না। মেসেজটা কি? এই চিত্রগুপ্ত নামটা সংস্কৃত ওয়ার্ড হওয়া সত্ত্বেও তখনকার দিনের মানুষ কত সায়েন্টিফিক্যালি নামটা দিয়েছিল খেয়াল করে দেখুন। চিত্র অ্যান্ড গুপ্ত দুটো ওয়ার্ড ম্যাচ করে চিত্রগুপ্ত। চিত্র মানে কি পিকচার, গুপ্ত মানে কি হিডেন। সো হিডেন পিকচার মানে ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। তার মানে তুমি সবাইকে মিথ্যা কথা বলতে পারো, নিজের বিবেকের কাছে মিথ্যা কথা বলতে পারো, আয়নার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারো, বাবা মাকে মিথ্যা কথা বলতে পারি, সবাইকে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বলা যায় না। মানে তুমি কত বড় প্লেয়ার হবে এটা ডিপেন্ড করছে কতটা সিরিয়াসলি তুমি নিজে প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করার সময় রেগুলার কি ফিডব্যাক নিচ্ছ। তুমি সেখানে মিথ্যে রাখা যাবে না, সেখানে চুরি হবে না, ভেজাল হবে না, রাইট? ডায়েরি লিখছো রোজ রাত্রিবেলা, যেরকম প্লেয়ারদের বলা হয় জার্নালিং করাটা খুব দরকার। যে কোনো ফিল্ডে মানুষ যখন অপটিমাম লেভেলে পৌঁছে না, রাত্রিবেলা তারা জার্নালিং করে যে এন্ড অফ দ্য ডে আমি কি করলাম আর কি পেলাম আর কি দিলাম। বিজনেসম্যান আইডিয়া মানে এটাকে বলে ROI টেকনিক। কি বললাম?
আর ভাই ROI মানে যারা বিজনেসম্যান বা বিজনেস মাইন্ডেড জানবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলা হবে। তো একজন ব্যবসাদার কি করে, সকালবেলা 2,000 টাকা নিয়ে কাঁচামালের মার্কেটে গেল, রাইট? সে কিছু কাঁচামাল কিনলো, কিছু জার্নিতে লাগলো, বাড়িতে ফিরে এসে দোকান খুলে যখন বসছে সে কিন্তু খাতায় লিখলো যে 2,000 টাকার মধ্যে 1,500 টাকার মাল কিনেছে, 200 টাকা জার্নিতে লেগেছে, 100 টাকা খাওয়া দাওয়া, লিখে রাখে। এবার ওই 2,000 টাকার মানে 1,500 টাকার যে মাল এনলো, ধরে নিলাম সে সেটা 3,000 টাকায় বিক্রি করলো। তো বিকালবেলার মধ্যে কিন্তু খাতায় এন্ট্রি হয়ে গেল 3,000 টাকা। প্রফিট কত টাকা হতো? 700, 1,000, 2,000 যাই হোক। বিকালবেলা যদি আবার সে বিজনেসটা স্টার্ট করে, ওই 1,500 টাকার মধ্যে হয়তো 500 টাকা সে ব্যাংকে রেখে দেবে, আর যে 1,000 টাকা সেটা আবার বিজনেসে লাগাবে। এবার ধরো রোজ যদি এইভাবে কেউ লিখে লিখে ব্যবসাটা করে, তাহলে 2 বছরের মধ্যে সেই ব্যবসাদার কিন্তু অনেক বড় ব্যবসাদার হবে। আর ধরো আরেকজন ব্যবসাদার, সে জানে না, একই কাজ করছে, কত টাকা নিচ্ছে, কত টাকা তুলছে, ব্যাগ ভর্তি টাকা, হাত দিয়ে মুঠো করে টাকা দিয়ে জিনিস কিনছে, মুঠো করে টাকা রাখছে, কোনো হিসেব নেই। তাহলে কে অ্যাকচুয়াল বিগ বিজনেসম্যান হবে? প্রথমজন না দ্বিতীয়জন? যার হিসেব আছে। যে হিসেব আছে। আপনার হিসেব আছে, আপনি প্লেয়ার হিসেবে রোজ কত ঘন্টা সিরিয়াসলি প্র্যাকটিস করছেন, কত কম মোবাইল ইউজ করছেন। মানে একদিকে কনসেন্ট্রেশন প্র্যাকটিস করতে হবে, আরেকদিকে ডিস্ট্রাকশন কমাতে হবে, যেটাকে ইংলিশে বলা হয় ওয়ার্ক অন ইউর স্ট্রেংথ, ওয়ার্ক অন ইউর উইকনেস। সামটাইম ইউ হ্যাভ টু রিডিউস ইউর উইকনেস, সামটাইম ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর স্ট্রেংথ। অনেক প্লেয়ার আছে খালি স্ট্রেংথ নিয়ে কাজ করে, অনেক প্লেয়ার আছে খালি উইকনেস নিয়ে কাজ করে। আর যারা গ্রেট প্লেয়ার তারা সিচুয়েশনাল হয়, যখন দরকার স্ট্রেংথ বাড়াচ্ছে, যখন দরকার উইকনেসটাকে রিডিউস করছে। কেননা তুমি যখন উইকনেসকে রিডিউস করো, তখন কিন্তু গ্রো করতে অনেক সুবিধা হয়। তোমার জন্য অ্যাডভার্স সিচুয়েশন বিকাম ইউর অ্যাডভান্টেজ, রাইট? প্রেশার বিকাম ইউর প্রিভিলেজ। অনেকে প্রেশারে কি বলে, প্রেশার আমরা দেখি না খেলার মাঠে, প্রেশার প্রেশার প্রেশার, প্রেশারে সে ভেঙে যায়। কিন্তু অনেক বড় প্লেয়ার আছে প্রেশারটাকে প্রিভিলেজ হিসেবে নেয়। এখানে আমি একেবারে আমরা আলোচনার অনেকটা আলোচনা করলাম, আসলে এই আলোচনা শেষ হওয়ার নয়, এটা মহাসাগরের থেকেও বোধহয় বৃহৎ, কেননা মানুষের মন নিয়ে যখন খেলা হচ্ছে অবশ্যই মহাসাগরের থেকে রাইট সৃষ্টি হবে। রাইট। চ্যাম্পিয়ন আর চ্যালেঞ্জার খেলাধুলাতে দুটোই খুব গুরুত্বপূর্ণ চরিত্র। আমি যদি একটা উদাহরণ দিই, উসেন বোল্ট আর জাস্টিন গ্যাটলিন। উসেন বোল্ট যখন এলেন তিনি তো সর্বকালের সেরা স্প্রিন্টার, কিন্তু তিনি যখন পা রাখলেন তার আগে মানে বিশ্ব চ্যাম্পিয়নের নাম হচ্ছে গ্যাটলিন। এবারে যেটা হলো, প্রতিটা অলিম্পিক, বিশ্ব মিট, সব জায়গাতে উসেন বোল্ট চ্যাম্পিয়ন হচ্ছে, ওয়ার্ল্ড রেকর্ড করছেন। জাস্টিন গ্যাটলিন সেকেন্ড আসছেন। জাস্টিন গ্যাটলিনের বয়স বাড়ছে, কেননা উনি স্বাভাবিক আগে সার্কিটে এসছেন। তারপরে যেটা ঘটনা ঘটলো, প্রতিবারে রানার্স হচ্ছেন, রূপো জিতছেন, রাইট। চোট আঘাত হলো, আবার উনি ফিরে আসছেন। কিন্তু উসেন বোল্ট জীবনের শেষ মিট যেদিন নামবেন, সেদিন কিন্তু উসেন বোল্ট নয়, স্বর্ণপদকটা উঠেছিল জাস্টিন গ্যাটলিনের গলায়। রাইট বয়স তখন তার প্রায় মধ্য 30-এর কাছাকাছি। রাইট রাইট রাইট। এই গতিটাকে কি বলবেন? এই গতিটাকে বড় প্লেয়ারদের ভাষায় যদি বলি, তারা একটা জেতা একটা হারা, চ্যাম্পিয়নের থেকে কি বেশি বড় মানসিক শক্তি লাগে চ্যালেঞ্জারদের? অনেক সময় লাগে। যেরকম ম্যারাথনে যদি দেখো, কেউ 2 ঘন্টা মধ্যে বা 2-2.5 ঘন্টার মধ্যে শেষ করছে, অনেকে 3.5 ঘন্টা শেষ করছে, কিন্তু ওই 2 ঘন্টার জন্য সে হয়তো 20,000 ঘন্টা দৌড়েছে। আর যে 3 ঘন্টা শেষ করছে সে হয়তো ওটা 10,000 ঘন্টা দৌড়েছে। তো রিসার্চে দেখা যায় যে যখন তুমি মাঠের বাইরে তুমি অনেক বেশি নিজেকে প্রিপেয়ার করছো মানে যে সবসময় জিতবে তা না। যার জন্য বলা হয় তুমি পার্টিসিপেট করছো, সেটাকে সেলিব্রেট করো, যেটাকে ইংলিশে বলা হয় মাইন্ডফুলনেস। এটা আজকাল অনেক বড় বড় প্লেয়াররা এটা নিয়ে কথা বলে, অভিনব বিদ্যার সমস্ত স্পিচে বলা হয় মাইন্ডফুলনেস। মানে মাইন্ডফুল ওয়ার্ডটার মধ্যে অনেকগুলো মিনিং আছে, মানে খুব ইউনিক। যেরকম MINDFOOL, মনকে বোকা বানানো। MINDFULL মানে মাথা ভর্তি হয়ে আছে। মানে মাথা ভর্তি মানে অতীত নিয়ে ভাবছি, ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আমি জানি না কালকে কি করবো, পরশু কি করবো, এই তো মেয়েকে স্কুলে যেতে হবে, এই ছেলেকে দিতে হবে, মাথাটা পুরো ঘেটে হয়ে আছে। আরেকটা ওয়ার্ড বলা হয়, একই প্রোনাউন্সিয়েশন বাট ইউনিক মিনিং, MINDFUL, মাইন্ডফুল। মানে পৃথিবীর সব থেকে বেস্ট মোমেন্ট কখন? নাও। কি বললাম? পৃথিবীর বেস্ট মোমেন্ট লাইফের কি? নাও। মানে আপনি আমি যখন এই নাও মোমেন্টে থাকা হ্যাবিট করতে পারবো, তখন কোনোভাবেই পাস্ট আমাদের নাও মোমেন্টকে ওভারল্যাপ করতে পারবে না, এবং ফিউচারও আমাদের নাও মোমেন্টকে নষ্ট করতে পারবে না। সো নাও মোমেন্টে থাকাটা একটা খুব দরকার। তার মানে জেতা হারার সাথে এটার কোনো রিলেশন নেই। অনেকেই আছে অনেক সময় হেরেও কিন্তু আনন্দে আছে, অনেকে আছে 10 টাকা নিয়ে কোটি টাকার থেকে বেশি সুখে আছে, আবার অনেকে আছে কয়েক হাজার কোটি টাকা আছে কিন্তু সুখ আর শান্তির মানে জানে না।
তার মানে সবসময় জিতলে, মেডেল জিতলেই যে খুশি তা না। অনেক সময় আপনি জিতলেন না কিন্তু এই প্রসেসটাকে এনজয় করলেন, সেটা খুব বড় কথা। যে জন্য আমি যখন ট্রেকিংয়ে যাই, বছরে একবার ট্রেকিংয়ে যাই নিজেও শিখতে, প্রকৃতির সাথে কানেক্ট করতে। তো ট্রেকিং একটা ওয়ার্ড ইউজ হয়, এনজয় দ্য জার্নি বিকজ দেয়ার ইজ নো ডেস্টিনেশন। সো যারা শেরপা হয় তারা এই কথাটা বারবার বলে, এডুকেটেড শেরপারাও বলে, যারা খুব পড়াশোনা করেনি কিন্তু তাদের বাবা মার কাছ থেকে শিখেছে, বিকজ শেরপার ফ্যামিলি আরেকজন শেরপা। যেরকম তেনজিং নোরগে এডমান হিলারিকে বলেছিল যে দেখো তুমিও ফেল করেছো অনেকবার, আমিও ফেল করেছি, চলো না দুজনে আমরা একসাথে ট্রাই করি, বিকজ তোমার কিছু এক্সপিরিয়েন্স আমার কিছু এক্সপিরিয়েন্স, সেটাকে আমরা কাজে লাগাবো। সো তেনজিং নোরগে, আমি হলাম তেনজিং নোরগের রোলটা প্লে করি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে। আমি প্রথম দিনই বলে দিই, ইটস এ ভার্চুয়াল এভারেস্ট, উই হ্যাভ টু রিচ দ্য টপ। টপ বলে তো কিছু নেই, মানে তোমার লাইফে যেটা তুমি ভাবছো টপ, ওটাই টপ। সেটা একটা স্টেট প্লেয়ার যদি ভাবে আমি ন্যাশনালি চ্যাম্পিয়ন হবো, বা একটা ডিস্ট্রিক্ট প্লেয়ার যদি ভাবে আমি স্টেট চ্যাম্পিয়ন হবো, দ্যাটস ইট। যেটাই তুমি ভাবছো, তাহলে সেখানে তোমাকে কাউকে কি করতে হবে, তুমি আমার এডমান হিলারি হও, আমি তোমার তেনজিং নোরগে হব। তো সেইভাবে জার্নি স্টার্ট হয়, এবং জার্নিটাতে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। অ্যাচিভ মানে কিন্তু আবার বলছি ট্রফি মেডেল নয়, সব সময় লাইট হবে না, অনেক সময় অন্ধকারের মধ্যেও আলো দেখতে পাওয়া যায়। যেরকম আপনার হাতে যদি টর্চ লাইট থাকে না, তখন আপনি অন্ধকারের মধ্যেও কনফিডেন্স থাকেন। প্লেনে পাইলট থাকে আমরা জানি, আর আমরা যখন সিটে বসি, রাইট, তখন আমরা অনেক সময় চমকে যাই, কেননা বাইরে মেঘ ডাকছে, বাট আমরা অনেকেই জানি যে মেঘের একটা লেয়ারে বৃষ্টিটা হয়, তার উপরের লেয়ারে পুরো নীল আকাশ থাকে। যারা আমরা প্লেনে বহুবার উঠেছি আমরা জানি, বা তুমিও জানো এটা, যে প্লেন যখন টেক অফ করে চারিদিকের ওই বৃষ্টি আমাদেরকে ভয় পাওয়ায়, কিন্তু একবার যখন তুমি ওই মেঘটা ক্রস করে ওপরে চলে যাও, তখন তুমি দেখছো নিচে লাইট জ্বলছে, প্রচুর লোক বৃষ্টিতে ভিজছে, কেউ ছাতা নিয়ে, কেউ ভয় পাচ্ছে, আর তুমি কিন্তু নীল আকাশ দেখছো। এটাকে বলা হয় ইগল মেন্টালিটি। একটাকে বলা হয় চিক মেন্টালিটি, একটা বলে ইগল মেন্টালিটি। চিক মানে যখন ঝড় জল হয় তখন মুরগি বাসায় ঢুকে যায়, উড়ি বাবারে। আর যখন ঝড় জল হয় তখন ইগল ডানা মেলে ওঠে, কেন ও জানে যত ঝড়ে আমি এগেনস্টে উড়বো তত আমার ডানার জোর বাড়বে। মানে অ্যাডভার্সিটি ক্রিয়েট অ্যাডভান্টেজ ইন ইউর মাইন্ডসেট। সো এগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যারের মতন, ইউ হ্যাভ টু ইনস্টল দ্যাট। আর এটা একটা লং মানে প্রসেস, তুমি বুঝতেই পারছো, এটা এক লাইনে বোঝানো যাবে না। সো তোমার মেন্টালিটির মধ্যে ইগল মেন্টালিটিটাকে ইনস্টল করতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে আপডেট আপগ্রেড আপডেট আপগ্রেড। বিকজ আজকের দিনে 2000 টাকার নোট যদি আমি আপনাকে দিই, আপনি বলবেন ওটা 1 টাকার থেকেও কম ভ্যালু, কাগজেরও ভ্যালু নয়। তার মানে কি, আপনার কাছে একটা সময় 2000 টাকার ভ্যালু ছিল, এখন ওই 2000 টাকার ভ্যালু 1 টাকাও কেউ দেবে না, বিকজ টাইমের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। আমি পুরনো পন্থী হয়ে থাকবো না নতুন পন্থী হবো, আমি সেসব জানি না, বাট একটা জিনিস জানি, তুমি যদি ফ্লেক্সিবল হও তাহলে আমি তোমাকে এডুকেট করবো। আর আমি তোমাকে তখনই এডুকেট করবো যখন তুমি আমার সাথে রেজোনেট করবে। রেজোনেট মানে আমরা জানি ফ্রিকোয়েন্সি ম্যাচিং। সো আমি সবসময় বলি পৃথিবীটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে না, বাংলা বোঝে না, গরিব বোঝে না, বড়লোক বোঝে না। পৃথিবী একটা জিনিসই বোঝে, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি অ্যান্ড এনার্জি। তোমার আমার ভাইব্রেশন ম্যাচ করছে বলে আমরা এত সুন্দর অনেকক্ষণ কথা বলছি, ঘড়িই দেখছি না, খালি মনে হচ্ছে যেন আরও বললে ভালো হয়, থামতে ইচ্ছা করছে না, বল। নট অনলি দ্যাট, কেন আমাদের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ম্যাচ করেছে, তাই না? তো এটা খুব দরকার, যে কোনো মানুষ সবাইকে কিন্তু ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ম্যাচ করতে পারে না। কয়েকটা প্রশ্ন রাখবো র্যাপিড ফায়ারের মতো, একেবারে শেষ দিকে এসে গেছি। প্রতিভা না প্র্যাকটিস? প্র্যাকটিস। মেসি না রোনাল্ডো? বোথ। ভাগ করা কঠিন। ওরম ভাবে নয়, দুজনে দুরকম। হ্যাঁ মানে আমও রেখেছো, লিচুও রেখেছো, দুটোই আমি ভালোবাসি, আমি কি করে বলবো? সচিন না সৌরভ? বোথ। এখানেই থাক, একটু ওয়েটিং এ থাকুক, লোকে ভাবুক এরপর কি হবে, তারপরে তো ক্রমশ প্রকাশ্য না। না আমি র্যাপিড ফায়ারটা বাড়ালাম না, কেননা উনি যে দুটো বোধ বললেন আসলে ওটাকে ভাগ করা যায় না। প্রতিভা যতই থাক, প্র্যাকটিসটা আসল। বল দুটো কেন? ওয়াও, থ্যাংক ইউ এটাকে একটা সবার সামনে আনার জন্য। এটাই আলটিমেট, মানে সব কিছুর শেষ হয়ে, অনেকে বলে না শেষ হয়েও শেষ হলো না, হইল না শেষ। হ্যাঁ। রবি ঠাকুরের ছোট গল্পে তুমি আমাকে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিলে, আমি চাইবো এটা বলার পর তুমি এক্সাম্পলটা দেবে। হ্যাঁ, ওটা আমার খুব ফেভারিট এক্সাম্পল, আমার এত সুন্দর লেগেছে, আমি মানে আই ফিল ওয়াও, এটা ওয়াও ফ্যাক্টর। এটাও সেরকম ওয়াও ফ্যাক্টর। আমি যদি পুরো আলোচনাটাকে একটা লাইনে র্যাপ করি, আচ্ছা আমরা যদি জীবনটাকে এভাবে দেখি, নোন টু নোন না নোন টু আননোন। লাইফ মানে কিন্তু নোন টু আননোন। তার মানে আমাদের জীবনটা আমরা কেউ জানি না। ইংলিশ ওয়ার্ডে যদি এটা বলি তাহলে হচ্ছে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, লাইফ ইজ নট প্রেডিক্টেবল। এই বলটাকে যদি আমি ছুরি ড্রপ করি, এটা গোল সে সো কল্ড গোল বলে এটাকে। এই বলটাকে যদি আমি ছুরি, ও আবার আমার হাতে চলে আসবে ইভেন। হ্যাঁ, বাট এটার ক্ষেত্রে কিন্তু আনপ্রেডিক্টেবল শেপ, আমরা জানি না এই বলটা ড্রপ খাওয়ানোর পর কোন দিকে যাবে।
একজন স্পোর্টসম্যানের লাইফটাও কিন্তু নোন টু আননোন, মানে আনপ্রেডিক্টেবল। সে যত ভালোই খেলুক না কেন, কালকের ম্যাচটায় সে অনেক কিছু হতে পারে। তার মানে যদি আমরা গোলকিপার বা উইকেট কিপারের ভাষায় ভাবি, সে যখন দাঁড়িয়ে থাকে, তার দিকে যখন একটা বল, ছোট বল হোক বড় বল হোক, ধেয়ে আসে, সে কিন্তু আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের সামনে দাঁড়িয়েছে। আচ্ছা তুমিই বলো না, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, একটা আনপ্রেডিক্টেবল উল্টো দিক থেকে গাড়ি আসছে, আমরা কনসিয়াস থাকি না ক্যাজুয়াল থাকি? উই বিকাম ভেরি কনসিয়াস। বাট রিয়েল লাইফে সকালবেলা উঠে আমরা কতজন আছি কনসিয়াসলি দিনটাকে ফেস করি? না, আমরা মেশিনের মতন ছুটে বেড়াচ্ছি। মেসেজ হচ্ছে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। ধোনি এই বলটা কিন্তু দিনে 500 বার প্র্যাকটিস করতো যখন ওর 15 বছর বয়স। ওর কোচ বলেছিল ইমপ্রুভ ইউর রিফ্লেক্স, একদিন তুমি যে ফিল্ডেই যাও সে ফিল্ডের রাজা হবে। যার জন্য আজকে ও আর্মিকে এত ভালো সার্ভ করছে, বিকজ ওর রিফ্লেক্স অনেক ভালো, অ্যান্টিসিপেশন পাওয়ার বাড়ে। এই বলটা দিয়ে ড্রপ করার পর বলটা কোন দিকে যাবে আমরা জানি না। ধোনি এই বলটা 20 লক্ষ বার ধরেছে। কেউ যদি এই বল 20 লক্ষ বার ধরে, তার কাছে এভরি সিচুয়েশন লাইক এ প্রেডিক্টেবল সিচুয়েশন। আপনি কতবার করেছেন? ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে চান? কতটা স্যাক্রিফাইস করেছেন? কতটা দূরে থেকে মোবাইলের থেকে রেখেছেন? মোবাইলকে দূরে রেখেছেন না মাকে দূরে রেখেছেন? আজকালকার প্লেয়াররা মাকে দূরে রাখে, মোবাইলকে বন্ধু বানায়। মেয়ে, আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ছেলে মেয়েকে বন্ধু বানাচ্ছে, মেয়ে ছেলেকে বন্ধু বানাচ্ছে, মোবাইলটা ফ্রেন্ড হয়ে যাচ্ছে, বাবা মা সাইডে সরে যাচ্ছে। সো বাবা মা যদি সাইডে সরে যায়, কোচ যদি সাইডে সরে যায়, তাহলে ইন্টারন্যাশনাল প্লেয়ার কোথা থেকে হবে? বেঙ্গলে প্রতিভার অভাব নেই কিন্তু, বাট মেইন হচ্ছে ডিস্ট্রাকশন। 99% প্লেয়ার মোবাইলে আর আদার্স থিংয়ে ডিস্ট্রাকশন। তো আমার অ্যাডভাইস, আনপ্রেডিক্টেবল সিচুয়েশনকে কনসিয়াসলি ফেস করুন। লাইফ ম্যাজিক কিন্তু, এনজয় দ্য জার্নি, এনজয় দ্য মোমেন্ট। এবং আমি শিওর আমাদের এই আলোচনাটাকে আমরাও যখন আরেকবার শুনবো না, আমরাও কিন্তু অনেক কিছু শিখবো। যার জন্য বলা হয় এই ধরনের আলোচনাগুলো একবার শুনে শেষ হয় না, বারবার শুনতে ইচ্ছা করে। আর যতবার শোনা যায় তখন মনে হয় নতুন কিছু পেলাম। যেরকম সত্যজিৎ রায়ের প্রচুর মুভি আছে, এখনও তুমি যদি হীরক রাজার দেশে দেখো, ওয়াও, তো দেখেছিলাম, আগে তো মনে পড়ছে না। এক্স্যাক্টলি। তো সেরকম ভালো জিনিস না, অনেক সময় মনে হয় বারবার দেখি। ঠিক তাই, ঠিক তাই। শেষ করব যার কথা দিয়ে মৃণালদা মনে করালেন, বিশিষ্ট চিন্তাবিদ, ভাষাবিদ, উপনিষদ নিয়ে যার বিশদ কর্মকাণ্ড রয়েছে বাংলা সাহিত্যে, সুকুমারী ভট্টাচার্য। তিনি একটা জায়গায় লিখছেন যে তার বাবাকে তিনি জিজ্ঞাসা করছেন, যখন উত্তর ভারতে যখন বেড়াতে যাচ্ছেন, যে টানেলের মধ্যে দিয়ে যখন গাড়িগুলি যায়, ট্রেন যখন যায়, তখন গাড়ির ভেতরে আলো জ্বলে ওঠে। আবার যখন টানেল শেষ হয়ে যায়, দিনের বেলা গাড়ি যাচ্ছে, চারিদিকে আলো, লাইট বন্ধ হয়ে যায় গাড়ির ভেতরে। বাবাকে জিজ্ঞেস করছেন যে বাবা এটা কেন হচ্ছে? সুকুমারী ভট্টাচার্যের বাবা যেমন উত্তর দেওয়ার ঠিক তেমন উত্তর তিনি দিলেন, যখন ভেতরের আলো নিভে যায় তখন আলো জ্বালাতে হয়। রাইট, মানে ওই যে বাইরের অত আলো, তখন হয়তো ভেতরের আলোটা কেউ রেকগনাইজই করছে না, কিন্তু এই টানেলের অন্ধকার ঘরে ঢুকলে তখন ওই যে লাইটটা, মানে মনের আলো জ্বালানো, যেটা নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রেও প্রায়ই হয়েছে। গুড গুড গুড, দারুণ দারুণ দারুণ। এখানেই শেষ করি আমরা। শেষ, আবার শেষের কিন্তু আমার পজিটিভ মানে আছে। শেষের ইংলিশ ওয়ার্ড কি? END। এটাকে যদি একটু অ্যাব্রিভিয়েট করে বলি, E স্ট্যান্ড ফর এফোর্ট, N স্ট্যান্ড ফর নেভার, D স্ট্যান্ড ফর ডাইস। মানে এফোর্ট নেভার ডাইস, মানে যদি কেউ এফোর্ট দেয় তার কেউ আটকাতে পারবে না। মানে সৎসঙ্গে স্বর্গবাস, এফোর্ট 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 এফোর্ট, সাকসেস বাই প্রোডাক্ট পায়ের কাছে আসবে। সাকসেস মানে জেতা নয়, কিন্তু সাকসেস মানে আই থ্যাংক ইউ, এই জিনিসটা আসাটা দরকার। এফোর্ট নেভার ডাইজ, সেটাই হলো আজকের অনুষ্ঠানের অন্তিম লগ্নের শেষ কথা। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। স্পোর্টসম্যানদের কাজে লাগবে, শুধু নয়, বিভিন্ন ফিল্ডের মানুষ সবার কাজে লাগবে। নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।